আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ক্লাস শুরু করতেছি। আজকে তো কেউ নাই তেমন খুব একটা। উম, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আজকে মেশিন লার্নিং এর একটা অ্যালগোরিদম নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের অ্যালগোরিদমটা আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে শুরু করব। তো এর আগে আমি আপনাদেরকে মেশিন লার্নিং এর কিছু ইম্পর্টেন্স, যেটা আমি শুরুর ক্লাসেও বলেছিলাম, সেটা আরেকবার একটু আপনাদেরকে রিকল করা ট্রাই করব। আহ, তো আমরা শুরু করি। তো শুরুতে একটা বিষয় যেটা আমাদের মাথায় সবসময় আসে, যে মেশিন লার্নিংটা কেন হিউম্যান থেকে বেটার। এটা এ ধরনের কোশ্চেন যদি কেউ বলে, তাহলে আমাদের আনসার প্রবাবলি এমন হবে যে এটার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিংবা এটার পারফরম্যান্স কিংবা প্রিডিক্ট ক্যাপাবিলিটি অবশ্যই হিউম্যান থেকে অনেক ফাস্ট। এটা একটা হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা অবশ্যই হিউম্যান থেকে ডাটা কালেক্ট করে এটাকে আগে ট্রেন করতে হবে, এবং এটা প্রপারলি ট্রেন হওয়ার পরেই এটা আপনার প্রিডিক্ট করতে ক্যাপাবল হবে। আর 100% প্রিডিক্ট করতে পারবে এমন কোনো মেশিন লার্নিং কিন্তু আসলে নাই। তো যেহেতু এটা মেশিন নির্ভর, তাই এখানে কিছু ইরর অবশ্যই থাকবে। আহ, যেমন আমরা শুরুর ক্লাসে আমরা বলছিলাম মেশিন লার্নিং বলতে আমরা বুঝাচ্ছি আমাদের যে ডিপ লার্নিং, মানে আমাদের যে নিউরাল নেটওয়ার্কের যে একটা জাল বা ওয়েভ, সেইটা অর্থাৎ ডিপ লার্নিং, এটার সাথে কিছু ম্যাথমেটিক্স মিলে আমাদের তৈরি হচ্ছে কি মেশিন লার্নিং। তো এই ওয়েভ বা জাল, এটা নিয়ে আমরা আজকে স্লাইডে একটু কিছু আলোচনা করব। শুরুর ক্লাসেও আমি আপনাদেরকে ডিটেলস এটা নিয়ে আলোচনা করেছিলাম। তাছাড়া আমরা যখন ডিপ লার্নিং পার্টে যাব, আমাদের আলোচনাটা আরো ইন ডেপথে যাবে। তো এর যে ম্যাথমেটিক্স গুলো আছে মেশিন লার্নিং এর, তো এর মধ্যে আজকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা একদম ফার্স্ট টু লাস্ট বোঝার ট্রাই করব। এটা হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন। আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছি বা পড়ি, বা আমরা যারা ম্যাথমেটিক্যাল কোর্সগুলো আমরা করি, তারা লিনিয়ার রিগ্রেশনের সাথে হালকা পরিচিত। এখন মেশিন কিভাবে লিনিয়ার রিগ্রেশনটা পারফর্ম করে, কিংবা আমরা কোল্যাবের মাধ্যমে কিংবা কিভাবে আমরা এই লিনিয়ার রিগ্রেশনটা পারফর্ম করব, সেটা আমরা আজকে দেখব। তো এটা শুরুতে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন আপনাদের যে ইমেইল আছে, আপনাদের যে ইমেইল আছে বা জিমেইল আছে, সে ইমেইল বা জিমেইলের আপনারা যখন যে ড্রপ ডাউন বক্স বা পাশের যে একটা জায়গা থাকে, সে জায়গায় যখন আপনারা ক্লিক করেন কিংবা টাচ করেন, তখন দেখবেন স্প্যাম ফোল্ডার নামের একটা স্প্যাম নামে একটা অপশন আছে। তো বা স্প্যাম একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে ঢুকলে আপনি দেখেন মেসেজ বাহির থেকে আপনার পিসিতে বা কম্পিউটারে কিংবা আপনার ধরেন মোবাইলে আসার পরে কিছু মেসেজ অটোমেটিকলি স্প্যাম ফোল্ডারে চলে যায়। তো এটা কিন্তু বলতে পারেন একটা মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর একটা অনেক ভালো একটা উদাহরণ। তো আসলে মেশিন এখানে কিভাবে প্রিডিক্ট করে, তো ধরেন একটা মেসেজের বডি, এই মেসেজের বডিতে ধরেন কিছু কিছু আপনার ওয়ার্ডস থাকে। যেমন ধরেন আপনি আপনার মডেলকে এভাবে ট্রেন করালেন যে আপনার যে মেসেজের বডি, সেই বডিতে আপনি যদি কিছু ওয়ার্ড পান, যেমন এ এল, ধরেন আপনি এটা না বলে এটা বললে বেটার হবে। যেমন আপনি ধরেন
কিছু ওয়ার্ড পাইলেন, ধরেন আপনি ডলার, আর ডলার এরকম সাইন ৩-৪ বার আছে, ৩ বার বা ৪ বার আছে, এরকম কিছু পাইলেন। কিংবা আপনি পাইলেন যে এরকম অপরচুনিটি, অপরচুনিটি এরকম ওয়ার্ড ২-৩ বার আছে। কিংবা আপনি দেখলেন যে মানি এরকম লেখা ৩-৪ বার আছে। তো আপনি আপনার কম্পিউটার কিভাবে ট্রেনিং করালেন যে যদি এরকম আপনার লেখা মানে মানি বা ডলারের সাইন বা মানি এই ওয়ার্ডগুলো যদি আপনি আপনার মেসেজের বডিতে ৩ থেকে ৪ বার বা তার বেশি পান, তখন আপনি সেই মেসেজটাকে স্প্যাম মেসেজে পাঠিয়ে দিবেন। তো স্প্যাম ফোল্ডারটা আসলে ঠিক এইভাবে কাজ করে। তখন কি করে, অনেকগুলো ধরেন ১ লাখ বা ২ লাখ বা ধরেন তারও কম ১০,০০০ বা ২০,০০০। ডিপ লার্নিং এর ক্ষেত্রে একটু বেশি ডাটা লাগে, আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে একটু কম ডাটা নিলেও হয়, কোনো প্রবলেম নাই। এখন কম ডাটা নিয়ে আপনি যখন কম্পিউটারকে ট্রেনিং করান যে এরকম ডলারের সাইন কয়েকবার অপরচুনিটি ওয়ার্ডটা পেলে কিংবা মানি ওয়ার্ডটা পেলে আপনি কি করবেন, এটাকে স্প্যাম ফোল্ডারে নিয়ে যাবেন। এরকম কিছু অ্যালগরিদম দিয়ে আপনি যখন কম্পিউটারকে ট্রেন করান, এরপরে যখন কোনো একটা মেসেজ ইনপুট আসে তখন অটোমেটিকলি এটা স্প্যামে ঢুকবে না ইনবক্সে ঢুকবে, সেটা কম্পিউটার নিজের থেকেই বুঝে নেয়। এখন ডিএল এর বিষয়টা আমরা শুরু দিয়ে ক্লাসে বলছিলাম, আবার যদি একটু বলি, ধরা যাক একটা বেবি, সে সরি, সে ধরেন সে হচ্ছে কাউকে চিনে না, বা গরুকে মানে গরু বা কাউকে, কাউ কাউটাকে সে চিনে না। তো সে যখন আই দিয়ে বা চোখ দিয়ে সে যখন আহ, এই কাউটাকে দেখে, তখন কেউ ওকে বলে দেয় যে এটা হচ্ছে একটা কাউ বা গরু। তো তখন ওর ব্রেইনের একটা সার্টেন পোর্শন কি হয়, সার্টেন একটা পোর্শন উদ্দীপ্ত হয়। এখন ও যখন নেক্সট টাইম ওই কাউটাকে দেখবে, তখন ব্রেনের ওই সার্টেন পোর্শনটা ওকে রেসপন্স করবে, এবং রেসপন্স করার ফলে ওর মুখ দিয়ে বের হবে যে এটা একটা কাউ। একইভাবে সে যখন এরকম একটা গরু দেখবে, তাকে আরেকজন শিখিয়ে দিবে যে এরকম শেপ দেখলে, ধরো কান, চোখ, নাক, ৪টা পা, গায়ে এরকম দাগ, ওরা যদি দুধ দেয়, এরকম কিছু একটা দেখলেই তুমি এটাকে বলবা কাউ। কেউ ওকে বাচ্চাটাকে শিখিয়ে দিল, মানে আগেরটাও ছিল কাউ, এটাও হচ্ছে কাউ। তখন বাচ্চাটা এ কাউয়ের জন্য কিছু সার্টেইন, অন্য কিছু সার্টেন নিউরন কি হবে, উদ্দীপ্ত হবে। এরপর যখন সে কাউটাকে আবারও নেক্সট টাইম দেখবে, সে বুঝে নেবে যে এটা একটা কাউ। ঠিক আছে? তো অ্যাজ লাইক ইয়ের জন্য সেম, আপনার গাড়ির জন্য বিষয়টা হচ্ছে আপনার সেম। তো এটা হচ্ছে আপনার শুরুর ক্লাস যেটা বলছিলাম, এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক নামের সেই জিনিসটা আবার একটু রিকল করে দিলাম। তো এখানে মেশিন লার্নিং এর রোড ম্যাপ নিয়ে কিছু জিনিসপত্র লেখা আছে, যেটা আমরা এই রোড ম্যাপে মেইনলি আগাবো। তো আমরা আজকে লিনিয়ার অ্যালজাবরার ভিতরে এখনো শুরু করছি আমরা। তো হয়তো রিএনফোর্সমেন্ট লার্নিং নিয়ে খুব একটা কিছু হবে না, সেমি সুপারভাইজ নিয়ে হবে না, মানে আমাদের কোর্সের যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হবে, যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল। সবগুলো নিয়ে তো আলোচনা করতে পারবো বলে আমার কোনো কথা নেই। আপনাদেরও কিছু কাজ থাকবে, আপনারাও কিছু ইউটিউব কিংবা বলেন আপনার কিংবা আপনার ধরেন চ্যাট জিপিটি গেটেও কিছু আপনাদেরকে পড়াশোনা করতে হবে কিংবা কাজকর্ম করতে হবে। এখন দেখেন একটা জিনিস, একটা ফ্লো চার্ট আপনাদেরকে একটু আঁকাই। এটা অনেক সময় আসে ফ্লো চার্টটা। ধরা যাক এটা হচ্ছে যে আমাদের একটা প্রবলেম। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে, মানে হিউম্যান ব্রেইন বা আমরা ট্রেডিশনালি কিভাবে কাজটা করি। ধরা যাক এখানে একটা প্রবলেম। তো প্রবলেমটা সমাধানের জন্য, সবকিছু সমাধানের জন্য ম্যাথমেটিক্যাল রুলস থাকে। আপনি ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, যে কোনো কিছু সমাধানের জন্য একটা কিছু ম্যাথমেটিক্যাল রুলস কিন্তু আমরা ইউজ করি। এই যে সমাধান করতে আমাদের কিছু রুলস কে লাগবে, এই রুলস গুলো হচ্ছে আমরা খাতা কলমে কোনো জায়গায় লিখি। এখন আমাদের ব্রেইন এবং আমাদের যে জ্ঞান, আমাদের যে স্টোরেজ ক্ষমতা, সেটা দিয়ে আমরা ইভ্যালিউট করি প্যানটা একটু সমস্যা করতেছে। সেটা দিয়ে আমরা
সেটা দিয়ে আমরা ইভ্যালুয়েট করি আমাদের ব্রেইনের মধ্যে যে আসলে বিষয়টা কি হতে পারে, এটা সলিউশনটা কি হতে পারে। এখন যখন আমরা সলিউশন বের করি 100% এটা ইরর ফ্রি হবে এমন কোনো কথা নেই। ইরর থাকতেও পারে, নাও থাকতে পারে। ধরা যাক যদি কোনো কারণে ইরর না থাকে, তখন এটা ইভ্যালুয়েট করে সরাসরি রেজাল্ট দিয়ে ফেলবে। আপনি খাতায় লিখলেন 1+2, আপনার এটা সূত্র হচ্ছে যে যদি প্লাস সাইন দেখেন তাহলে আপনি 1-এর সাথে 2 কি করবেন, যোগ করবেন, মানে 1-এর সাথে আরো 2 ঘর বাড়াবেন, তাহলে আনসার হবে 3। যেহেতু কোনো ভুল নাই সেহেতু আপনার রেজাল্টটা শো করে ফেলে, আপনার ব্রেইনটা এভাবে কাজ করতেছে। আর যদি কোনো কারণে সরি ইরর জিনিসটা থাকে, তখন এই যে আপনার আপনার যদি ইরর জিনিসটা থাকে তখন হচ্ছে এই যে ইরর বক্স এখান থেকে এই জায়গায় আসবে, আবার রুলস দিয়ে চেক করবে, আবার জিনিসটা সামনের দিকে আগায় যাবে। এখন এটা হচ্ছে আমাদের ব্রেইনটা কিভাবে কাজ করে। এখন মেশিন লার্নিং এর অ্যালগরিদম যদি কখনো আপনারা কোনো পরীক্ষায় আসে কিংবা কোনোখানে আপনাদেরকে লিখতে বলে, তখন আপনাদেরকে অ্যালগরিদমটা ঠিক এভাবে আঁকতে হবে। ধরা যাক এখানে হচ্ছে যে আমাদের প্রবলেম, এই জায়গাতে হচ্ছে আমাদের প্রবলেম। কেউ মনে হয় জয়েন হতে যাচ্ছে, সরি ফর দ্য ইন্টারাপ্ট। তো আমাদের মেশিন লার্নিং এর যে অ্যালগরিদম সেটা হচ্ছে ঠিক এভাবে কাজ করে। ধরা যাক এখানে হচ্ছে আমাদের প্রবলেমটা। এখন আমরা যখন ম্যানুয়ালি সলভ করতেছিলাম তখন আমাদের প্রবলেমটা সলিউশনের জন্য আমরা কিছু ম্যাথমেটিক্যাল রুল ইমপ্লিমেন্ট করছি, সেটার উপর বেস করে আমরা মডেলটার মানে ওই প্রবলেমটা কি সলিউশন হবে সেটা ইভ্যালুয়েট করে আমরা রেজাল্টটাকে দিয়ে দিছি। এখন যখন মেশিন বা কম্পিউটার যখন এটাকে নিয়ে কাজ করতে চায় তখন সে কিভাবে কাজ করবে, সে প্রথমে প্রবলেমটাকে নিবে, নেওয়ার পরে সেই প্রবলেমটা সলিউশনের জন্য তার মধ্যে একটা অবশ্যই ট্রেন করা তার মধ্যে অবশ্যই একটা ট্রেন করা এমএল অ্যালগরিদমকে রাখতে হবে। তাকে ট্রেন করা একটা এমএল অ্যালগরিদমকে ওই মেশিনটার মধ্যে রাখতে হবে। এবার এই অ্যালগরিদমটা কি করবে, অ্যালগরিদমটা যেটা করবে সেটা হচ্ছে যে সে অ্যালগরিদমের বেস করে সে কি করবে, ইভ্যালুয়েট করবে। বেস করে সে কি করবে, ইভ্যালুয়েট করবে। এখন ইভ্যালুয়েট কোন জিনিসটাকে ইভ্যালুয়েট করবে, সে সে ডাটাকে ইভ্যালুয়েট করবে। তাহলে অবশ্যই মেশিন ট্রেন করানোর সময় আপনাদেরকে ট্রেনিং এ অবশ্যই আপনাদেরকে ডাটা, বিভিন্ন ধরনের ডাটা আপনাদেরকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কি, একটু প্যান্টটা একটু যদি চেঞ্জ করি, এটা হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডাটা। এখন এই ইভ্যালুয়েশন করার পরে এটা একটা আপনার সলিউশন পাবেন নাকি, এটা হচ্ছে আপনার একটা সলিউশন পাবেন। সেটা ধরেন এখানে আপনি দিলেন যে এটা ধরেন আপনি লঞ্চ করলেন, সেই জিনিসটা সলিউশনটাকে আপনার লঞ্চ করলেন বা লঞ্চ করলেন, লঞ্চ না সরি বানানটা বলেছে, লঞ্চ করলেন। লঞ্চ করলেন সেই সলিউশনটা। ধরেন ইভ্যালুয়েশন করার পরে এখানে হচ্ছে কিছু ইরর আছে, কিছু ইরর আছে। আমরা কন্ট্রোল সিস্টেমে দেখছিলাম, আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছি বা পড়ে ফেলছি বা কমপ্লিট করছি, ওরা কন্ট্রোল সিস্টেম নামে একটা জিনিস দেখছি, কন্ট্রোল সিস্টেম নামে একটা সাবজেক্ট আছে আমাদের। তো সেখানের মধ্যে কি হয়, যদি কখনো ইরর আসে ইভ্যালুয়েশনের পরে, তো ইররটাকে আমরা কি করি, লুপের শুরুতে আবার যেখানে ইনপুট যাচ্ছিল সেখানে আবার কি করি, সেখানে আমরা অ্যাডজাস্ট করে দিই। লুপের শুরুতে কি করে আমরা আবার অ্যাডজাস্ট করে দিই, যার ফলে এই লুপটা যতক্ষণ
ততক্ষণই রান হবে যতক্ষণ এখানে ইরোরটা থাকবে। যখন এখানে ইরোরটা থাকবে না, তখন এদিক দিয়ে লাঞ্চের এই জায়গায় বা এই জায়গায় কি হবে, আমাদের আউটপুটটা বের হয়ে যাবে। তো এটা হচ্ছে যে আমাদের মেশিন লার্নিং এর পুরো একটা, বলতে পারেন একটা ফ্লো চার্ট বা আপনাদের ডায়াগ্রাম বলতে পারেন। এই ডায়াগ্রামটা আপনারা আহ, ভালো ভালো বইগুলোতে পাবেন। আপনাদের কোর্সের শেষের দিকে আমি কিছু বই দিয়ে দিব। তো মেশিন লার্নিং এর ম্যাক্সিমাম বই হচ্ছে যে আপনার পেইড। তো আমি কিছু বই অর্ডার করার ট্রাই করছিলাম। তো দেখছি যে বইগুলো আসলে শিপিং কস্ট মিলাই অনেক দাম এসে যাচ্ছে। তো এখন পিডিএফটা এনিহাও আমি কালেক্ট করার ট্রাই করতেছি। ইনশাল্লাহ আমি দিয়ে দিব এগুলো আপনাদেরকে মেশিন লার্নিং ক্লাস শেষ হওয়ার পরে, ডিপ লার্নিং এর শুরুতে। তো এখন ধরেন আমরা লিনিয়ার রিগ্রেশন, আমাদের যেই মেশিন লার্নিং এর মেশিন লার্নিং, একটু আবার যদি বলি, মেশিন লার্নিং মূলত হচ্ছে আপনার ডিপ লার্নিং আর ম্যাথমেটিক্স এর অংশ। তো এই ম্যাথমেটিক্সটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। ম্যাথমেটিক্সের একটা টপিক হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। এই লিনিয়ার রিগ্রেশনটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি আজকে। ধরা যাক আমাদের এরকম একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে এই জায়গায় ধরেন আমেরিকায় কিছু বাসা আছে, কিছু বাসা আছে। তো বাসার স্কোয়ার ফিট অনুসারে এটার দামটা ধরেন নির্ধারিত হয়। ধরা যাক 2600 স্কোয়ার ফিট হইলে বাসাটার দাম 5,50,000 ডলারের কাছাকাছি বাসাটার দাম। তো এরকম স্কোয়ার ফিট দেওয়া আছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার, সরি স্কোয়ার মিটার দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনার টাকা, প্রাইসটা এই জায়গাতে দেওয়া আছে। এখন এখন ধরেন প্রাইস হচ্ছে আপনি এই জায়গায় দেওয়া আছে। এখন ধরেন আপনি এটাকে আপনি গ্রাফের মধ্যে আপনি প্লট করবেন, এই গ্রাফের মধ্যে প্লট করবেন। এখন ধরেন এই এরিয়া অনুসারে আপনি প্রাইস এগুলো দিয়ে দিয়ে আপনি ধরেন গ্রাফের মধ্যে বিভিন্ন ধরনের পয়েন্ট, কিছু পয়েন্ট আপনি সিলেক্ট করলেন লেখচিত্রের মাধ্যমে, যেভাবে হোক সেভাবে। তো দেখেন এরকম পাঁচটা পয়েন্ট আপনি সিলেক্ট করবেন। তো এই পয়েন্টের এই জায়গায় হচ্ছে আপনার এরিয়া, যেটা 2600। আর এই পয়েন্টের এই জায়গায় হচ্ছে যে আপনাদের প্রাইস, বাসাটার দাম কত সেটা। একইভাবে এ পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য, এ পয়েন্টের জন্য। এখন লিনিয়ার রিগ্রেশন আসলে জিনিসটা আপনাদেরকে কি বোঝাচ্ছে এটা একটু যদি বুঝতে চান, এটা হচ্ছে যে লিনিয়ার রিগ্রেশনে কি হয়, আপনার এই যে ডাটাগুলো আছে, এই যে ডাটা পয়েন্টগুলো আছে, এই ডাটা পয়েন্টগুলোকে একটা স্ট্রেট লাইনের মধ্যে আপনাকে ফিট করতে হয়। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি y is equal to mx plus c, y is equal to mx plus c। মানে স্ট্রেট লাইনটা এমনভাবে আপনাকে ক্রিয়েট করতে হবে যেন এই ডাটাগুলো থেকে ওই স্ট্রেট লাইনের ডিস্টেন্স খুব একটা সরি খুব একটা বেশি দূরে, না হয়। এখন ধরেন আপনি একটা এই y is equal to mx plus c দিয়ে একটা স্ট্রেট লাইন বানাইলেন, যে স্ট্রেট লাইনটা হচ্ছে এই বরাবর। দেখেন, অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন আপনার এগুলোর ভেতরে যতগুলো ডাটা আছে সবগুলো এই স্ট্রেট লাইনকে ফলো করে। কিন্তু আপনার প্রশ্ন হইতে পারে যে আপনি এরকম স্ট্রেট লাইনটা দিলেন, স্ট্রেট লাইন তো আপনার এরকমও হইতে পারত। এটাও তো, এই স্ট্রেট লাইনটাও তো এই ডাটাগুলোর উপর দিয়ে না গেলেও প্রায় কাছাকাছি আছে। হইতে পারে না স্ট্রেট লাইনটা আবার এরকমও তো হইতে পারে, স্ট্রেট লাইনটা তো এরকমও হইতে পারে না। তো এখন সাপোজ ধরেন এরকম আমরা তিনটা স্ট্রেট লাইন বা এর থেকে আরো অনেক বেশিও হইতে পারে, 5টা 6টা 7টা 8টা স্ট্রেট লাইন আপনি নিলেন। এটা হচ্ছে আমাদের ওই আগের ডাটাগুলো। এখন একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, সাপোজ ধরেন আপনি
আগেরটা যদি ফিরে আসি, দেখেন ধরা যাক আমরা এই কমলা স্ট্রেট লাইনটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, এই কমলা স্ট্রেট লাইনটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। তাহলে আমরা বাকি স্ট্রেট লাইনগুলো কি একটু মুছে দিই। এখন দেখেন এই এই পয়েন্ট থেকে আপনার এই পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আপনি বলতে পারবেন এই পয়েন্টের জন্য ইরোর। কেন ইরোর? আপনি যখন এই কার্ভটাকে এই পয়েন্টগুলোর অ্যাক্রসে ফিট করলেন, ফিট করার পরে আপনি বলতে চাচ্ছেন যে এই পয়েন্টগুলো এই কার্ভটা খুবই কাছাকাছি, অর্থাৎ এই কার্ভটা নিয়ার অ্যাবাউট উপরেই অবস্থিত। কিন্তু আসলে বাস্তবিক পক্ষে আপনি যদি জুম করে দেখেন যে এই পয়েন্টটা এই কার্ভ থেকে এই এই সামান্য এক্স আই পরিমাণ ডিস্টেন্সে আছে। একইভাবে এই পয়েন্ট থেকেও কিছু পরিমাণ ডিস্টেন্সে থাকবে, এই পয়েন্ট থেকেও কিছু পরিমাণ ডিস্টেন্সে থাকবে। তো এই ডিস্টেন্সগুলোকে বলা হয় আপনার ইরোর। ধরা যাক প্রত্যেকটা এখানে যদি n পরিমাণ পয়েন্ট থাকে, তাহলে আমাদের ইরোরের n পরিমাণ পয়েন্ট থাকে, তাহলে আমাদের ইরোর দাঁড়াবে এক্স আই হোল স্কোয়ার, এটার আগে হচ্ছে আপনার সামেশন, যেখানে আই হচ্ছে যে আপনার কয়টা পয়েন্ট আছে, ধরা যাক পয়েন্ট 1 থেকে n পরিমাণ আপনার পয়েন্ট আছে, এটা হচ্ছে আপনার এই ইরোরের পরিমাণ ম্যাথমেটিক্যাল অনুসারে। এখন আপনি এখানে তো আপনি বললেন, আমি বললাম অনেকগুলো কার্ভ আপনি নেবেন। এখন কোন কার্ভটা আপনি সিলেক্ট করবেন সেটা ডিপেন্ড করবে এই ইরোরের উপরে। যে কার্ভটা সিলেক্ট করার ফলে আপনার ইরোরের মানটা সবচেয়ে কম হবে, আপনি সেই কার্ভটাকে আপনার বেস ফিট কার্ভ বলবেন। অর্থাৎ সেই y ইজ ইকুয়াল টু mx কার্ভটাকে আপনি বলবেন যে এটা এই ডাটা টেবিলের জন্য সুইটেবল। ঠিক আছে, এটাই ডাটা টেবিলের জন্য সুইটেবল। এখন ধরেন আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এই ডাটা টেবিলটা দেওয়া আছে, আপনাদেরকে এই ডাটা টেবিলের মাঝখানে যে কোনো দুইটা পয়েন্টের ভ্যালু আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ধরা যাক আপনাদেরকে 3300 স্কোয়ার ফিট এবং 5000 স্কোয়ার ফিটের একটা হাউসের প্রাইস নির্ণয় করতে হবে। এই টেবিলে তো আর ওই মাঝখানে ওই ডাটাগুলোর প্রাইসটা নাই, সেই জন্য আপনি কি করবেন, লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে একটা বেস ফিট কার্ভ আপনি খুঁজে বের করবেন, এবং ওই কার্ভটাতে আপনি এই ধরেন এই 3300 এই পয়েন্টটার জন্য আপনি এদিক থেকে একটা রেখা টানবেন, এদিক থেকে একটা রেখা টানবেন, এই রেখাটা যে জায়গায় ছেদ করতেছে এটা, সেটাই হচ্ছে 3000-3000-এর জন্য কত, 3000-এর জন্য হচ্ছে প্রাইস বা টাকাটা হচ্ছে সেটা। তো এটা ম্যাথমেটিক্যালি কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমরা কোল্যাবে গিয়ে দেখব। তবে কোল্যাবে গিয়ে দেখার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই। সরি ফর দ্য ইন্টারাপ্ট। আচ্ছা, কোল্যাবে নিয়ে কাজ করা একটা যে আপনাদেরকে বলে দিই, এখানে ওয়াই ওয়াই জিনিসটা কি, ওয়াই জিনিসটা হচ্ছে আপনাকে যেটা বের করতে বলা হয়েছে, বা এটা হচ্ছে কি আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই টেবিলের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে কি, হচ্ছে যে আপনার কি প্রাইস। আর যার অ্যাক্রসে আপনি বের করবেন সেটা হচ্ছে কি আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এরিয়া। এই যে এটা হচ্ছে আপনার কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এরিয়া। এবার এম জিনিসটাকে আমরা জানি এটা হচ্ছে আপনার স্লোপ, বা আমরা এক্ষেত্রে এটাকে বলবো আপনার গ্রেডিয়েন্ট। এটাকে বলবো আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট। এবং সি হচ্ছে ইন্টারসেপ্ট পয়েন্ট। ইন্টারসেপ্ট পয়েন্ট বলতে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে আপনি যে স্ট্রেট লাইনটা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আঁকলেন, সেই লাইনটা ওয়াই অ্যাক্সিসে কোন পার্টে এসে ইন্টারসেপ্ট করতেছে। এই যে সি এর মান, ধরা যাক এখানে ছেদবিন্দু পারেন আপনি 2, তাহলে সি এর মান হবে এখানে কত 2। যদি নেগেটিভ দিকে করে তাহলে সি এর মান হবে -2। এই বিষয়টা আপনারা আগের থেকে জানেন, তবু একটু বলে দেওয়া।
আচ্ছা, তো এই একদম সেম জিনিসটাকেই আমরা ধরেন আজকে মেশিন লার্নিং এর মাধ্যমে দেখব যে আসলে মেশিন লার্নিং এই রকম টেবিল যদি আমরা মেশিন লার্নিং ইনপুট দিই এরকম একটা টেবিলকে মেশিন লার্নিং কি এরকম একটা গ্রাফ ক্রিয়েট করতে পারে কিনা, এবং মেশিন লার্নিং এই গ্রাফটা ক্রিয়েট করার পরে সেখানে লিনিয়ার রিগ্রেশনটাকে অ্যাপ্লাই করতে পারে কিনা, ডাটাগুলোকে ফিট করতে পারে কিনা, এবং এই ভ্যালুর জন্য আমরা ঠিকমতো প্রাইসটা পাই কিনা, সেটা হচ্ছে আমরা আজকে দেখব। তো আমরা আমাদের গুগল কোল্যাব ইয়েতে চলে যাই, কোল্যাব ইয়েতে গেলাম। তো আমরা জানি যে ধরেন ধরেন আমাদের এই যে টেবিলটা আছে, এই টেবিলটা হচ্ছে আমাদের ডাটা। তো আমি কি করছি, এই ডাটাটাকে আমি মনে করছি আপনাদেরকে সরাসরি ইয়ের থেকে একটা ডাটা নিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু এটার থেকে বেটার যেটা মনে হলো আমি নিজে একটা ডাটা বানাই তারপর আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনাদের জন্য বেটার। তখন আপনারা বুঝবেন কিভাবে ডাটাগুলো তৈরি হচ্ছে। আগের ক্লাসে একটু দেখাইছি, এখন আবারও দেখাবো। এরকম আমি একটা এক্সেল ফাইল ক্রিয়েট করছি। এক্সেল ফাইল ক্রিয়েট করে আমি এই যে এরিয়া এবং প্রাইস দিয়ে একটা ডাটা টেবিল বানাইছি। এবার এক্সেল ফাইলের এখানে গেলাম, সরি, এক্সেল ফাইলের এই জায়গাতে গেলাম, গিয়ে এই সেভ অ্যাসে গেলাম। সেভ অ্যাসে গিয়ে আমি হচ্ছে এক্সেল ওয়ার্কবুকে জায়গায় এক্সেলে সেভ না করে আমি এই যে সিএসভি এমএসডিএস এটাতে সেভ করলাম। এটাতে সেভ করার পরে এটা হচ্ছে আমাদের সিএসভি ফাইল আকারে সেভ হইলো। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার সিএসভি ফাইল আকারে আমাদের সেভ হইলো এটা। এখন এই ফাইলটার মধ্যে এই ফাইলটার বৈশিষ্ট্যটা কি, মানে সিএসভি নিয়ে কাজ করা হচ্ছে একটু সুবিধা। সিএসভি নিয়ে কাজ করাটা হচ্ছে একটু সুবিধা। দেখেন প্রায় এক্সেল ফাইলের মতোই এটা, বাট এটা হচ্ছে আপনার ডট সিএসভি তে ইয়ে করা হয়েছে, আর আগেরটা ছিল ডট এক্সেলে। এখন এখানে আছে এরিয়া, এখানে আছে প্রাইস, এটা হচ্ছে একটা টেবিল। তাইলে আমরা যখন ডাটা ফ্রেম, মানে এটা একটা ডাটা ফ্রেম আর এটা হচ্ছে ডাটা সিরিজ, এক একটা হচ্ছে ডাটা সিরিজ, যখন আমরা ডাটা ফ্রেম এবং সিরিজ নিয়ে কাজ করব তখন আমাদেরকে পান্ডাসটাকে ইম্পোর্ট করতে হবে। আপনারা হয়তো জানেন, আমি বলছি। আর আপনি যখন এই নাম্বারগুলো নিয়ে হ্যান্ডেলিং করবেন এরকম ম্যাট্রিক্স ধরনের ইয়েতে, তখন এই নাম্বারগুলোকে ইয়ে করার জন্য আপনাকে নামপাইটাকে আনতে হবে। আর যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন অনেকগুলো গ্রাফ নিয়ে কাজ করব, তাইলে আমরা ম্যাটপ্লটলিব ডট পাই প্লট পিএলটি, যেটা আমরা আগের ক্লাসে পড়ছিলাম, সেটা নিয়ে আমরা কাজ করব। সেটাকে আমাদের কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। এখন তো আমরা আমাদের কোল্যাবে আবার ফিরে যাই। দেখেন প্রথমে আমরা ইম্পোর্ট করব, যেহেতু আমরা ডাটা ফ্রেম নিয়ে কাজ করব, তাহলে আমাদের প্রথমে পান্ডাসটাকে ইম্পোর্ট করতে হবে। এরপর ডাটা ফ্রেমের ভিতরে যে ডাটাটা, সেটা হচ্ছে কি, নামপাই। কারণ ডাটাগুলো অবশ্যই নিউমেরিক্যাল ডাটা, তাহলে নিউমেরিক্যাল আপনার অ্যানালাইসিস যদি কোনো ম্যাট্রিক্সের বা অ্যারের অ্যানালাইস করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নামপাই আনতে হবে। এই জন্য আমরা নামপাইটাকে আনলাম। এরপরে আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন আপনাদেরকে বলছিলাম, এই টেবিলটা থেকে আমরা একটা গ্রাফকে ক্রিয়েট করব, এবং গ্রাফ ক্রিয়েটের জন্য আমরা সবচেয়ে ইজিয়েস্ট মেথড যেটা ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এসপিএলটি, সেটাকে আমরা লিখব। আচ্ছা, তো শুরু করব। আচ্ছা, শেষ, আমাদের এগুলো ইম্পোর্ট করা হয়ে গেছে লাইব্রেরিতে। এখন আমরা যেই ডাটা টেবিলটা বানাইছি সিএসভি ফাইল আকারে, সেটাকে আমরা এখানে আপলোড করব। একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা, এই আপনার এক্সেল বুকের ফাইল হচ্ছে এরকম, আর সিএসভি ফাইল হচ্ছে কি এ দ্বারা, এ সিম্বলটা ইয়ে করবে। আমরা যেটা সেভ করছিলাম, এই যে হাউস প্রাইস সেলফ, এই যে হাউস প্রাইস সেলফ, এটাই। আচ্ছা, নামটা একটু আবার দেখি এটা কিনা। হ্যাঁ, ঠিক আছে, হাউস প্রাইস সেলফ। আচ্ছা, তো এটা আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমরা আগের ক্লাস দেখছিলাম কিভাবে সিএসভি ফাইলটাকে রিড করে। রিড করার জন্য হচ্ছে আমাদের পান্ডাস দিয়ে রিড করে। পান্ডাস ডট, যেহেতু আমাদের সিএসভি ফাইল, তাহলে হচ্ছে আমাদের সিএসভি দিব, এরপর আমরা দিব, এরপর হচ্ছে আমাদেরকে ইনভার্টেড কমা দিতে হবে। এরপরে এই ফাইলটার যে পাথ, অনেক কি করে ফাইলটার নামটা শুধু লিখে দেয়, এরকম দিলে ইরোর সম্ভাবনা থাকে। তো আপনি এত কষ্ট না করে ফাইলটার পাথটাকে আপনি কপি করে দিলেন। এরপর এটাকে আপনি ডিএফ ভেরিয়েবলতে স্টোর রাখলেন। এখন এই ডিএফ ভেরিয়েবলটা আপনি দেখতে চাচ্ছেন, এই যে ডিএফ ভেরিয়েবলটাকে আপনি দিলেন। দেওয়ার পর এই যে দেখেন চলে আসছে, সিএসভি ফাইলটা আপনার এখানে রিড হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন। এখন এই সিএসভি ফাইলটাকে আমরা এই ধরেন আমরা যে এখানে এরকম প্লট করছিলাম না, এই যে ধরেন আগের ইয়েটাতে এই যে এখানে আমরা পয়েন্টগুলো প্লট করছিলাম, এরকম একটা প্লট করে আসেন। তো প্লট করার জন্য আপনাদেরকে গত ক্লাসে দেখছিলাম, যদি আমরা পয়েন্ট প্লট করতে চাই সেটা হচ্ছে আপনাকে স্ক্যাটার প্লট বলা হয়। আপনাকে পুরা পাই প্লট টাকা লাগবে না, শুধু পিএলটি লিখলেই হবে। যেহেতু আমরা পিএলটিকে পিএলটিকে যেহেতু আমরা যে শর্টকাট আকারে ইম্পোর্ট করে ফেলছি, তাই স্ক্যাটার স্ক্যাটার। এখন দেখেন, শুরুতে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে যে ভেরিয়েবলে স্টোর করছেন সেই ভেরিয়েবলটা লিখবেন। লেখার পরে আপনারা এখানে দিবেন যে আপনাদের এরিয়া, অর্থাৎ হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে কলামটা, সেই কলামটাকে আপনারা লিখবেন। এটা ভেঙে ভেঙে বলার কারণ হচ্ছে আপনার যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরো অনেকগুলোই কলাম থাকে, সেই জন্য বোঝার সুবিধাতে আপনাদেরকে ভেঙে ভেঙে বলতেছি। সেই কলাম, আচ্ছা এখানে ইয়েটা লাগবে না, ডট এরিয়া দিয়ে দিলেও হবে। ডট এরিয়া আপনি দিলেন, ঠিক আছে। এরপরে আপনি দিবেন কমা ডিএফ ডট প্রাইস দিলেন। এখন আপনি যে স্ক্যাটার প্লটটা আঁকবেন সেই স্ক্যাটার প্লটের ইয়েটা ধরেন আপনি লাল দিবেন, পয়েন্টগুলো এবং মার্কার প্লাস আকারে দিলেন। এখন আমরা কিভাবে লেভেল অ্যাড করব আমরা জানি। আচ্ছা লেভেলটা একটু পরে অ্যাড করি, আপনাদেরকে প্লটটাকে করে দেখাই। এ দেখেন এটা প্লট হয়ে গেছে, এখানে প্লাস দেওয়াতে এখানে প্লাস আসছে, রেড দেওয়াতে রেড আসছে, দেখছেন প্লট হয়ে গেছে। এখন এই বরাবর হচ্ছে কি, এই বরাবর হচ্ছে আমাদের প্রাইস, আর এই বরাবর হচ্ছে কি আমাদের এরিয়া। তাহলে এগুলোকে যদি আমরা একটু সুন্দর করে ডিফাইন করতে চাই, তাহলে আমরা পিএলটি ডট এক্স লেভেলে যাব। পিএলটি ডট এক্স লেভেল আমরা বরাবর লিখবো আমরা এরিয়া, আর ওয়াই লেভেল বলবো প্রাইস। এক্স লেভেল ওয়াই লেভেলের ভেতরে এই জায়গাটাতে যে কোনো কিছু, যে কোনো লেখাই ও অ্যাকসেপ্ট করে। আপনি যদি এ বড় হাতের দেন তাও সমস্যা নেই, এটা অ্যাকসেপ্টেবল। বাট এই ডিএফ ডটের পরে আপনাকে অবশ্যই এই রো বা কলামের নামটা, স্পেলিংটা এখান থেকে কপি করে পেস্ট করে লিখবেন, অথবা আপনি সরাসরি এই স্পেলিংটা লিখবেন, নাহলে কিন্তু ইরোদ দিবে। আবারও বলতেছি, নাহলে কিন্তু কি হবে, ইরোদ দিবে। এই যেটা দিলেন আঁকলেন। এখন আপনি কি করবেন, এই পয়েন্টগুলো ধরে ধরে আপনি কি করবেন, একটা স্ট্রেট লাইন আঁকবেন, একটা বেস ফিট একটা কার্ভ আঁকবেন। কার্ভ না মানে একটা স্ট্রেট লাইন আঁকবেন। আচ্ছা, তো স্ট্রেট লাইনটা আঁকার জন্য আমরা যে মেথড আজকে দেখলাম সেটা হচ্ছে আপনার কি মেথড, লিনিয়ার রিগ্রেশন মেথড। তো মেশিন লার্নিং এর ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের যেই ওয়েবসাইটে আছে সেটা হচ্ছে আপনার সাইকিট লার্ন নামে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনাদের কিছু ফ্যাসিলিটিস দেয়, ফ্যাসিলিটিসগুলো দেখেন। এই ধরেন রিগ্রেশন গেলেন, ক্লাস্টারিং আছে, ক্লাসিফিকেশন আছে। এই রিগ্রেশনে ধরেন আপনি সার্চ দিলেন লিনিয়ার রিগ্রেশন, এই দেখেন লিনিয়ার মডেল, এখানে ভিতরে রিগ্রেশন জিনিসগুলো এখানে লেখা আছে। আপনার যদি কারো ইচ্ছা হয় না পড়তে পারবেন ভিতরে কিভাবে মডেলগুলো বানানো হয়েছে, এখানে কিভাবে বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে। এখানে আরো অনেক কিছু আছে, যেমন ডিসিশন ট্রি, এগুলো আমরা সামনে পড়বো, নাইভ বায়াস সামনে আমরা পড়বো। আরো অনেক রিগ্রেশন জিনিসপত্র আছে। তো আমরা যেরকম W3 স্কুল পাইথনের জন্য দেখছিলাম, তেমনি ভাবে সাইকেট লার্নটা হচ্ছে যে কি এই ম্যাটল্যাব, সরি ম্যাটল্যাব না, মেশিন লার্নিং এর জন্য। এখন ফ্রম এই সাইকিট লার্ন থেকে আমরা এটাকে এসকে লার্ন আকারে যদি আমরা লিখি, সাইকিট লার্ন থেকে আমরা কি করব, একটা লিনিয়ার মডেলকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো সাইকিট লার্নের অনেকগুলো লিনিয়ার মডেল আছে। তো এই লিনিয়ার মডেলের মধ্যে আমরা আজকে যেটাকে ইম্পোর্ট করব বা যেটা থেকে আমরা কাজ করব সেটার নাম হচ্ছে কি, লিনিয়ার রিগ্রেশন। এলটা বড়াতে লিখতে হবে, আটটা বড়াতে লিখতে হবে, তাইলেই কিন্তু আসবে। তাহলে ফ্রম স্কেলার রিগ্রেশন, আচ্ছা আপাতত এই লিনিয়ার রিগ্রেশনটা না দিলেও এখন চলে, সমস্যা নেই। শুধু ডট এরকম দিয়ে একটা কাজ করেন, সরাসরি আগে এটা আগে ইম্পোর্ট করেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইম্পোর্ট লিনিয়ার মডেল এটা আগে দেন, ওই রিগ্রেশন এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা করলে এখন এই লিনিয়ার মডেলের ভেতরেই লিনিয়ার রিগ্রেশন জিনিসটা আছে, তাই আমি আলাদা করে আর ওই লিনিয়ার রিগ্রেশনটা ইম্পোর্ট করা লাগে না। ঠিক আছে, আলাদা করে ইম্পোর্ট করা লাগে না। যদি আলাদা আলাদা করতে চাইতেন তাহলে আপনি ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন দিতেন,
ইম্পোর্ট, আরো অনেক রিগ্রেশন আছে, সেই রিগ্রেশনগুলো আপনি দিতে পারতেন, কোনো সমস্যা নাই। লজিস্টিক রিগ্রেশন আছে, তারপর ল্যাসো আছে, সেগুলো আলাদা আলাদা করে নাম দিতে পারতেন। লিনিয়ার মডেল দিলে যত লিনিয়ার রিগ্রেশনের মধ্যে যতগুলো আছে সবগুলো একসাথে ইম্পোর্ট হয়ে যাবে, তাহলে বারবার আপনাকে কষ্ট করা লাগবে না। এখন ধরেন একটা অবজেক্ট আপনি ক্রিয়েট করবেন, এই অবজেক্টের ভিতরে আপনি এই লিনিয়ার মডেলের লিনিয়ার রিগ্রেশনের যা আছে সবকিছু আপনি স্টোর করলেন। এখন একটা জিনিস মাথা ঠান্ডা করে দেখেন। এখন এই যে লিনিয়ার রিগ্রেশনের যে ফিচারগুলো আছে, সেই ফিচারগুলোর মধ্যে আপনার কি করতে হবে, ডাটাগুলোকে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার পরেই কম্পিউটার নিজেই ক্যালকুলেশন করে এখানে আপনার বেস ফিট কার্ভটা আপনাকে দিয়ে দিবে। কি দিবে? একটা বেস ফিট কার্ভ দিবে। এখন এটা করার জন্য কি করতে হবে, কম্পিউটারকে কমান্ড দিতে হবে যে আপনি নিজে এটা কাজটা করেন। সেটা করার জন্য প্রথমে আমরা অবজেক্টটাকে কল করব, অবজেক্ট। এরপরে আমরা ডাটাটাকে এই মডেলটাতে ফিট করলাম। আমাদের ভেরিয়েবলের নাম কি ছিল? আমাদের ভেরিয়েবলের নাম ছিল যে ডিএফ। ঠিক আছে, ডিএফ। এখন ডিএফ লেখার পরে যেহেতু এই ডাটাগুলো একটা হচ্ছে কি 2D অ্যারে, তাহলে এখানের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্ট পোর্শনটা আছে সেটা হচ্ছে বারবার চেঞ্জ হবে। ঠিক আছে, তো সেই জন্য এটাকে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট অংশটা যেহেতু বারবার চেঞ্জ হবে, তাহলে এটাকে আমরা 2D অ্যারে আকারে আমরা লিখবো। আমি আগেও বলছিলাম 2D অ্যারের মধ্যে দুইটা থার্ড ব্র্যাকেট থাকবে। আর আমাদের অ্যারে মানে 2D অংশের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা হচ্ছে আমাদের হবে যে এই কলামটা, এরিয়া নামক এই কলামটা। তো সেটার অ্যাক্রসে সে কিছু একটা ফিক্সড একটা প্রাইস সে কি করবে, বের করে আমাদেরকে দিবে। তো এটা আমরা দিলাম। দেওয়ার পরে দেখেন কম্পিউটার ওর নিজের মধ্যে এই ডাটা সেটটাকে রেখে সে একটা কি করে ফেলছে, সে হচ্ছে যে কি ট্রেন করে ফেলছে। এই ডাটাগুলোকে সে একটা স্টেট লাইনে ট্রেন করে ফেলছে। এখন এই ট্রেন করছে কিনা এগুলো আপনাদের মানে এগুলো আপনি কিভাবে বুঝবেন? ঠিক আছে, যেমন এই যে একটা স্ট্রেট লাইন বা একটা কার্ভে বা একটা স্ট্রেট লাইনে যে ফিট করছে, সেই স্ট্রেট লাইনটা অবশ্যই y = mx + c একটা ইকুয়েশনকে সে মানবে। এখন y = mx + c, সেই ইকুয়েশনের অবশ্যই একটা ঢাল থাকবে এবং একটা ইন্টারসেপ্ট পয়েন্ট থাকবে। ঠিক আছে, একটা ঢাল থাকবে, একটা কি থাকবে, ইন্টারসেপ্ট পয়েন্ট থাকবে। তাহলে সেই ঢালের মানটা যদি আপনাদেরকে বের করতে বলে, ধরা যাক আমাদের এখানে লিনিয়ার রিগ্রেশন, এই জিনিসটা লেখার পরে ইনবিল্ড ভাবে এখানে কি হয়েছে, এখানের মধ্যে সে একটা বেস ফিট কার্ভ সে নিজে চুজ করে নিছে। ঠিক আছে, এই চুজ করার প্রক্রিয়াটা ভেতরে আমাদেরকে ম্যানুয়ালি করতে হয় নাই, কারণ সাইকিট লার্ন আমাদেরকে সেই সুবিধাটা দিয়ে দিছে। সরাসরি এসকে লার্ন ইম্পোর্ট মডেল দিলে সে নিজে কাজটা করে ফেলছে। এখন দেখেন আমরা এম এর মানটা কিভাবে বের করব। এম এর মান বের করার ওয়েটা হলো, আপনি প্রথমে ভেরিয়েবল যে অবজেক্ট যেটা ছিল সেটাকে ফার্স্টে লিখবেন। লেখার পরে আপনি এখানে লিখবেন কোএফিসিয়েন্ট বা কোফ। তখন আপনার কি হবে, এম এর মানটা বা এখানে যে বেস ফিট কার্ভটা অঙ্কিত হলো, সে কার্ভের এম এর মানটা কত সেটা বেরোইলো। ঠিক আছে, এম এর মান কত বেরোইলো। এখন আপনি ওয়াই এর ইন্টারসেপ্ট করা অংশ যদি বের করতে চান, তাহলে লিখবেন আপনি আরইজি তখন আপনি লিখবেন আরইজি ডট ইন্টারসেপ্ট, আরইজি ডট ইন্টারসেপ্ট মানে ইন্টারসেপ্ট করা অংশ আমরা দেখতে চাচ্ছি, সেটা যদি লেখেন সেটাই আকারে আসবে। এখানে কেন অ্যারো আসছে একটু যদি বলি আপনাদেরকে, দেখেন এখানে অ্যারে আসে নাই, কিন্তু এখানে অ্যারে আসছে। কেন অ্যারে আসছে? অ্যারে দ্বারা এটাই বোঝাচ্ছে যে আপনি এই যে ডাটা সেটগুলো আছে, সেই ডাটা সেটগুলো নিয়ে একটা গ্রাফ ক্রিয়েট করলেন। সেই গ্রাফে আপনি একটা বেস ফিট কার্ভ ফিট করলেন, সেটা হচ্ছে এই লাইনটার এক্সিকিউট করার মাধ্যমে। এবং সেই বেস ফিট কার্ভের ঢাল হয়েছে একটাই। ঠিক আছে, ঢাল হয়েছে একটাই, সেটা হচ্ছে এম, সেটা হচ্ছে এই জিনিসটা, এবং এটা ইন্টারসেপ্ট হচ্ছে এটা। যেহেতু
আপনার যতবার আপনি কি করবেন, বেস ফিট কার্ভ নেওয়ার জন্য আপনি যতবারই ইকুয়েশন আঁকবেন ততবারই কি হবে, আপনার কোএফিসিয়েন্টটাও চেঞ্জ হবে, ইন্টারসেপ্টটাও চেঞ্জ হবে। এখন এখানে দুইটা ফিক্সড ভ্যালু আসে গেছে, মানে হচ্ছে যে আপনি আপনার বেস ফিট কার্ভটা কি করছেন, পেয়ে গেছেন। এখন বেস ফিট কার্ভটা পাইলে আপনি কি করতে পারেন, এটার মাঝে যে কোনো একটা কি দিয়ে, যে কোনো একটা এরিয়াকে প্রদান করে আপনি এটার জন্য প্রাইসটা বের করতে পারেন। ঠিক আছে, আমরা ধরা যাক আমরা প্রিডিক্ট করব একটা বাসার দামকে প্রিডিক্ট করব। সেই বাসাটার এরিয়া হচ্ছে আপনার ধরেন ৩৩০০, যেটা আমাদের এই যে এই কার্ভটাতে ছিল। দেখেন, কার্ভে না সরি, এখানে আমাদের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া ছিল দেখেন, এটা ছিল আমাদের টেবিল। এই টেবিল থেকে আমরা ৩৩০০ এবং ৫০০০ স্কোয়ার ফিট বাসার প্রাইসটাকে আমরা বের করব। এখন দেখি আমাদের কম্পিউটার আসলেই সে প্রাইসটাকে বের করতে পারে কিনা, দেখি। তাহলে আমাদের সবকিছু কোন অবজেক্টের ভিতরে স্টোর করা আছে, এটা হচ্ছে যে আরইজি নামক একটা ভেরিয়েবল, সেই অবজেক্টের ভিতরে স্টোর করা আছে। এরপর আমরা প্রিডিক্ট দেব, মানে কম্পিউটারকে প্রিডিক্ট করার জন্য আমরা ডাইরেকশন দিব এবং তাকে প্রিডিক্ট করতে হবে। কি প্রিডিক্ট করতে হবে, তাকে প্রিডিক্ট করতে হবে ৩৩০০ এই ভ্যালুর, এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুর জন্য আপনার ওয়াই এর ভ্যালু বা ডিপেন্ডেন্ট ভ্যালু, বা ডিপেন্ডেন্ট ভ্যালু আমাদের টেবিলে ছিল হচ্ছে কি হাউজের কি প্রাইসটা, হাউজের এই প্রাইসটা সেটা কত আসে সেটা আমরা দেখব। দেখাই যদি একটু দিই, তাহলে আমাদের হাউজের প্রাইস আসছে কোনটা, এটা। অর্থাৎ ৩৩০০ এর জন্য আমাদের হাউজের প্রাইস আসবে একক দশক শতক হাজার, আচ্ছা হ্যাঁ, ৬,২৮,০০০-এর মতো। এখন আপনি যদি গ্রাফটা একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে এটা নিয়ার অ্যাবাউট একটা রাইট আনসার। আপনাদেরকে ম্যাথমেটিক্যালও দেখাবো একটু পরে। দেখেন ৩৩০০ এর জন্য ৬২,০০০-এর মতো আসছে। দেখি এটা আসে কিনা। দেখেন এই ৩৩০০ এই জায়গায় যদি এখানে একটা বেস ফিট কার্ভ আপনি এখানে ড্র করেন, এই যে এই জায়গাতে একটা বেস ফিট কার্ভ ড্র করেন, তাইলে এই যে ৩৩০০ এর জন্য এই জায়গাতে আসতেছে, নিয়ার অ্যাবাউট এখানের কাছাকাছি কোন একটা জায়গায় আসছে। ঠিক আছে, তাহলে দামটা কিন্তু আসছে, দেখেন আসছে। এখন এটা যে আসলে আসছে এটা ম্যাথমেটিক্যালি আসলে আমরা দেখি, তাহলে দেখেন আমরা যে কার্ভটা বেস ফিট কার্ভটা কম্পিউটার সিলেক্ট করছে, সেই কার্ভের ঢাল হচ্ছে এটা, সেই কার্ভের ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটা, সেই কার্ভে এক্স এর ভ্যালু আমরা দিছি এটা। এখন দেখি সেই কার্ভে ওয়াই এর ভ্যালু আমরা ইকুয়েশন ইউজ করে বের করতে পারে কিনা। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে কি, y is equal to mx plus c। বিষয়গুলো কিন্তু একটু কঠিন, আপনারা যদি আজকে আমি সে কারণে খুব একটা ল্যাংদি রাখি নাই, এবং ডাটা টেবিলটাও খুবই আমি নিজে বানাইছি, খুবই ছোট করে বানাইছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরেন y is equal to mx plus c, এই ইকুয়েশনটা দিয়ে সে কাজ করতেছে এবং সে y এর মান বের করছে কত, এটা। ঠিক আছে, আসলে ম্যাথমেটিক্যালি দেখি এটা আসলে বের হয় কিনা। দেখেন আমাদেরকে বের করতে হবে কত, y এর মান। তাহলে আমরা প্রথমে m এর মানটাকে ইনপুট দিই, এই যেটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট বা m এর মান, m এর মানটাকে ইনপুট দিলাম, m ইনটু কত, x। তাহলে m ইনটু x, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে যে ৩৩০০, এটার সাথে প্লাস হবে কত, ইন্টারসেপ্ট অংশ বা সি, ওয়াই অ্যাক্সিসকে কতটা অংশ কাট করে সেটা, সি প্লাস কত, সি। তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু পাওয়ার কথা না, এই দেখছেন ওয়াই এর ভ্যালু। আমরা মডেলকে ট্রেন করার পরে মডেলে যখন আমরা আরইজি এর মধ্যে প্রিডিক্ট কমান্ডটা দিয়ে যখন আমরা ইনপুটটাকে দিলাম, সেখানে আমাদের আউটপুট দিল এটা। আমরা যখন ম্যানুয়ালি ক্যালকুলেশন করলাম ঢালের মান, এক্স এর মান, মানে গিভেন যে হাউস স্কোয়ার ফিটের মানটা সেটা দেওয়ার পরে আমরা ওয়াই এবং ওয়াই অংশ ইন্টারসেপ্ট অংশটা দেওয়ার পরে আমাদের ভ্যালু দেখেন একই রকম আসছে। দেখেন দশমিকের পরে কয়েকটা কর উল্টাপাল্টা আসতে পারে, এটা পেন নেই। দেখেন নিয়ার অ্যাবাউট সেম আসছে জিনিসটা, অর্থাৎ আমাদের মডেলটা ঠিকভাবে কাজ করতেছে। এখন আপনাদের একটা জিনিস বলে রাখি, এটা আপনার চোখের দেখায় বুঝলেন যে হ্যাঁ আমার মডেলটা ভালোভাবে কাজ করতেছে, ওকে ফাইন, কাজ করতেছে। কিন্তু এই যে মডেল যে ভালোভাবে কাজ করতেছে সেটা বোঝার জন্য আমাদের আরো কিছু জিনিসপত্র নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়।
সেই অ্যানালাইসিসের বিষয়টা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে। ওখানে একটা থিওরি ক্লাস আমরা সেখানে নিব। সে থিওরি ক্লাসে হচ্ছে আমাদের ধরেন ওই বিভিন্ন ইররের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। তারপরে হচ্ছে ধরেন আমাদের অ্যাকিউরেসি কিভাবে ইয়ে করে, কনফিউশন ম্যাট্রিক্স এ তেমন হচ্ছে প্রিসিশন, রিকল এবং এফএস স্কোর। আমরা শুরুর দিকে ক্লাস যখন করছিলাম তখন আমরা মডেলটাকে ক্লাসিফিকেশন, রিগ্রেশন, মেজর দুইটা ভাগে ভাগ করছিলাম। যেখানে ক্লাসিফিকেশন মানে হচ্ছে ইয়েস নো, আর রিগ্রেশন মানে হচ্ছে যে কিছু প্যাটার্নে সে ডাটা আমাদেরকে দিবে। আপনারা শুরুর দিকে ক্লাসগুলো যারা ভালোভাবে করছেন বা অনলাইন দেখছেন তারা দেখতে পারেন। তো ক্লাসিফিকেশন ধরনের ডাটাগুলো থেকে আমরা যখন কোনো একটা আউটপুট পেতে চাই, সে আউটপুটটা কতটুকু অ্যাকুরেট ভাবে দিবে বা সে আউটপুটটা রেজাল্টটা কেমন হবে, কত পার্সেন্টেজে সে ভালোভাবে দিতে পারবে আউটপুট, সেটা ডিপেন্ড করে কিছু প্যারামিটারের উপরে। সে প্যারামিটারগুলো হচ্ছে অ্যাকিউরেসি, কনফিউশন ম্যাট্রিক্স, প্রিসিশন, রিকল, এফএস স্কোর। তো সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। সমস্যা নেই, এটা নেক্সট ক্লাসে একটা থিওরি ক্লাস হবে। এবং রিগ্রেশনের জন্য হচ্ছে আমরা অনেকে হয়তো জানি মিন স্কোয়ার ইরর, মিন অ্যাবসোলিউট ইরর এবং আর স্কোর, এ ধরনের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করা হবে। তো এগুলোর পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে বোঝা যায় আমাদের মডেলটা কিরকম ভালো কাজ করতেছে। যেমন এখানে হচ্ছে আমরা খুবই ইজি একটা ডাটা সেট নেওয়াতে আমরা হচ্ছে কি চোখ দিয়ে দেখে এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বলতে পারতেছি। কিন্তু আপনি যখন 1-2 লাখ ডাটা সেট নিয়ে কাজ করবে তখন কি আপনার প্রতিটার জন্য একটা একটা করে দেখতে পারবেন ডাটা কিভাবে কাজ করতেছে? পারবেন না তো। সেই জন্য আমাদেরকে ওইগুলোতে, অর্থাৎ পারফরমেন্স ম্যাট্রিক্স, কনফিউশন ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে কত, সেগুলোতে আমাদের জাম করতে হবে। ঠিক আছে? তো এখন ধরেন এখন ধরেন আমরা আমরা একটা ডাটার জন্য আমরা এটা বের করলাম। সাপোজ আমরা একটা ডাটার জন্য বের করলাম। এখন সাপোজ ধরেন আমরা চাচ্ছি যে এই যে কম্পিউটার যে ট্রেন হইলো, এখন এই ট্রেনিং করা ডাটা থেকে আমরা একটা নতুন ডাটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। ভালো করে শুনেন, এই ট্রেনিং করা ডাটা থেকে আমরা একটা নতুন ডাটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। যেই ডাটা টেবিলে হচ্ছে আপনার একটু যদি আঁকি, দেখেন এই ডাটা টেবিলে এরিয়াগুলো দেওয়া আছে। এই এরিয়ার অ্যাক্রসে, আবার বলতেছি, এই এরিয়ার অ্যাক্রসে ভ্যালুগুলোকে আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এত এরিয়ার বাসার জন্য এটার দাম কত, 2000 এরিয়ার 2000 স্কোয়ার মিটার বাসার জন্য এটার প্রাইস কত, 3000-এর জন্য প্রাইস কত। তো এটাকে আমরা প্রথমে এক্সেল ফাইলে ক্রিয়েট করলাম। এরপরে এক্সেল ফাইল থেকে আমরা এখানে এই এক্সেল বুকের এখানে গিয়ে আমরা এই সিএসবি এমএস ডস এটাতে গেলাম। এটাতে ক্লিক করে আমরা ফাইলটাকে সেভ করব। আমরা কেন সিএসবি ফাইল নিয়ে কাজ করব সেটা আমি গত ক্লাস কিংবা তার আগের ক্লাসে হয়তো বলছিলাম, আপনারা ক্লাসগুলো দেখবেন। তো এটা যখন আপনি সিএসবি ফাইল হিসেবে সেভ করবেন তখন হচ্ছে এটা এরকম এ আকারে থাকবে। আগে ছিল কি এরকম এক্সেল ফাইল, এখন হচ্ছে কত এ আকারের ফাইলটা থাকবে। এখন এই ফাইলটাকে হচ্ছে আপনি এখানে ইম্পোর্ট করবেন। ফাইলটাকে হচ্ছে আপনি ইম্পোর্ট করবেন একটু এই যে ডামি ফাইলটাকে আপনি এখানে ইম্পোর্ট করলেন। এই যে দেখেন এই জায়গায় ইম্পোর্ট হয়ে গেছে। এখন এটা যে আসলে ইম্পোর্ট হয়েছে কিনা আমি একটু যদি দেখতে চাই, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সেই ভেরিয়েবলটাতে আমরা read underscore csv এইটা ইয়ে হয়েছে কিনা যদি একটু দেখি কপি পাথ এখানে দেবেন, দেওয়ার পরে ডি। তো এখানে কি জিনিসটা হয়েছে আপনাদেরকে যদি আবার একটু বলে দিই, জিনিসটা রিকল করাই দিই, তাহলে সেখানে হচ্ছে একটা ভেরিয়েবল ডি আমরা ডিক্লেয়ার করলাম। সেই ডি ভেরিয়েবলের ভেতরে আমরা রিড করব একটা সিএসবি ফাইলকে। ঠিক আছে? তো সিএসবি ফাইলকে রিড করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে পান্ডাস। তো পান্ডাসটা আমরা পুরোটা লিখি নাই, পুরোটা না লিখে আমরা শুধু এখানে পিডি লিখছি। কেন পিডি লিখছি? এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য। আমরা শুরুতেই দেখেন আমরা পান্ডাসটাকে একটু যদি এখানে চলে আসি, শুরুতেই দেখেন আমরা পান্ডাসটাকে পিডি আকারে ডিক্লেয়ার করে নিছি। মানে সরাসরি বারবার পান্ডাস না লিখে পিডি আকারে ডিক্লেয়ার করছি। পান্ডাসের কাজটাকে এটা ডাটা ফ্রেম বা ডাটা সিরিজ নিয়ে কাজ করে। কারণ আমরা যে ডাটা নিয়ে কাজ করতেছি সেই ডাটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা, তাই আমাদেরকে নামপাইটাকে ইম্পোর্ট করতে হবে এবং আমরা প্লট আঁকার জন্য
এই প্লটটাকে, প্লটের এই কমান্ডটা আমরা লিখছি। তো দেখেন ডট ডি, দেখেন এই যে আমরা দেখেন যে এই ফাইলটা, আমরা ডামি ফাইলটা এক্সেল এবং সিএসভি তে বানাইছি, সেটা এখানে চলে আসছে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদেরকে কিছু এরিয়ার ভ্যালু দেওয়া আছে ইনবিল্ট, বা আমাদেরকে ইউজার এরিয়ার ভ্যালুগুলো দিছে, বলছে যদি এত এরিয়ার বাসা হয় তাহলে এটার দাম কত হইতে পারে, এটা বের করো। এত স্কোয়ার ফিটের বাসা, প্রতি স্কোয়ার ফিট যদি এত করে হয় তাহলে এটার দাম কত হবে, সেটা একটা বের করে দাও। এখন আমরা কি করব, আমরা এর বাসাটার দাম কত সেগুলো আমরা প্রিডিক্ট করব। আমরা কিভাবে প্রিডিক্ট করবো একটু যদি দেখি। দেখেন আমরা প্রথমে ডাটাটাকে ট্রেন করছি আমরা কোন অবজেক্ট দিয়ে, আরএজি নামক একটা অবজেক্ট দিয়ে। দেখেন এই যে উপরে আসেন, এই দেখেন এই যে দেখেন আরএজি ডট লিনিয়ার ডট মডেল ডট লিনিয়ার রিগ্রেশন আরএজি দিয়ে সেভ করছেন। আমি আবারও বলতেছি, আজকে ভিডিওটা আপনি 2 বার 3 বার 4 বার করে দেখবেন। এখানে আমি বেসিক অনেক কিছু বলে যাচ্ছি, যে বেসিক জিনিসগুলো হয়তো নেক্সট টাইম যখন পড়াবো তখন এরকম এত ইনডেপথ বলবো না। এখন এই অবজেক্টটা থেকে, এই অবজেক্টের ভিতরে আমাদের সবকিছু স্টোর করা আছে। এই অবজেক্টটার ভিতরে আমরা কি করব, এই এরিয়ার ভ্যালুগুলো ইনপুট করে দিব এবং ওকে বলবো যে তুমি প্রিডিক্ট করো এই এরিয়ার ভ্যালু যদি কেউ দেয় তখন তার দামটা কিরকম হবে, তখন তার দামটা কিরকম হবে। এখন আমরা প্রিডিক্ট লিখলাম, লেখার পরে আমরা কি করলাম, এই ডাটাটা যে ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করছি সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, দিয়ে দিব। ঠিক আছে, এখন তো এখন এই যে ডাটাটা যদি আমরা দিয়ে দিই, এই যে এখানে ধর আমরা দিয়ে দিলাম, টিটা হচ্ছে আমরা দিয়ে দিব এখানে। আচ্ছা, এই যে আমাদের প্রিডিক্ট করা হয়ে গেছে। দেখেন 1000-এর জন্য, 1000-এর জন্য হাউসের প্রাইস হচ্ছে এত, 3,16,000 সামথিং, পরে দশমিক আরো কিছু মাস। 2000-এর জন্য ভ্যালু হচ্ছে এত, 3000-এর জন্য 3000 স্কোয়ার মিটারওয়ালা কোন একটা বাসার প্রাইস কত, এত 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 এবং এত। ঠিক আছে, এখন এরকম করে দেখলে একটু বিশ্রী লাগতেছে জিনিসটা, তো আমরা একটু জিনিসটাকে একটু সুন্দর করে দেখাই। তো সুন্দর করে দেখানোর জন্য আমাদের ডাটাটা আমরা স্টোর করছিলাম ডি নামক একটা ভেরিয়েবলের ভেতরে, এই যে ডি নামক একটা ভেরিয়েবল ভেতরে, সেই ডি নামক ভেরিয়েবলে আমরা নতুন করে, এই ডি নামক ভেরিয়েবলে কিন্তু কোনো কলাম, প্রাইস নামের কোনো কলাম নেই। ঠিক আছে, এখন ধরেন প্রাইস নামক আমরা একটা, এই দেখেন এখানে শুধু এরিয়া আছে, প্রাইস নামের কোনো কলাম নাই। প্রাইস নামক একটা কলাম আমরা যোগ করছি, যে কলামের ভ্যালু হচ্ছে যে এই জিনিসটা। আমরা একটা কাজ করি, এখানের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, যে ভেরিয়েবলটার ভিতরে এই যে মানগুলো, সেই মানগুলো স্টোর হবে। দেখেন এই ভেরিয়েবলের ভিতরে এই মানগুলো স্টোর হইল। এবার এই স্টোর করা মানটাকে আমরা ডি আর এই প্রাইজের ভেতরে রাখবো, রাখলাম। ওকে, এবার এবার আমরা ডিটাকে দেখি, ডিটা কি হয় দেখি। দেখছেন শুরুতে আমরা যখন ডি প্রিন্ট করছিলাম তখন আমাদের শুধু আসছে এটা, সেকেন্ড টাইম আমরা যদি ডি প্রিন্ট করছি আমরা আসছে এটা। বাই চান্স ধরেন আপনাদের এই জিনিসটা আসেনি কোনো কারণে, তখন আপনাদের কাজ হবে এখানের মধ্যে ইয়ে দেখছেন না, টিক চিহ্ন দেখছেন না, এখানের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যেখান থেকে শুরু করছেন, এই যে ইম্পোর্ট যেখান থেকে শুরু করছেন সেগুলো আবার টিপ দিয়ে রান করবেন। দেখবেন যদি কোনো স্পেলিং ভুল না করেন, ঠিকমতো আপনাদের সেমিকলন কিংবা ব্র্যাকেট ভুল না করেন, তাহলে ইনশাল্লাহ এই জিনিসটাই আসবে, কোনো সমস্যা নেই। এখন ধরেন আপনি এরকম করে করে আপনি কাজটা করলেন, করার পরে এখন ধরেন আপনাকে জুতার কোম্পানিতে কাজ করতেছেন। তো জুতার কোম্পানিতে ওরা দেখেন একটা কম্পিউটার পাকা করে রাখে, কম্পিউটার পাকা করে রাখে, ওখানে কি করে বিভিন্ন ধরনের কোড দেয়। সো সেই কোড যখন এন্টার দেয়, কোডের অ্যাক্রসে প্রাইস কত আসে সেটা বলে দেয়। এরপরে সেই প্রাইসটাকেও কি করে, যখন আরেকটা কমান্ড দেয় সে কি করে, ওই প্রাইসটার অ্যাক্রসে ভ্যাট ট্যাট কত কিছু যা কিছু আছে সেগুলো কি করে একটা পেজের মধ্যে প্রিন্ট হয়ে চলে আসে। অর্থাৎ আমরা যে ইনপুটের জন্য যে আউটপুটটা পাইলাম, সে আউটপুটটাকে আমাদের মাস্ট বি আমাদের প্রিন্ট করাইতে হবে, প্রিন্ট করে নিয়ে আসতে হবে। তো সেটাকে আমরা কিভাবে আউটপুট বের করব, কোল্যাবের ভাষায়, সেটা যদি আমরা দেখি, সেটা আপনাদেরকে আগেও দেখাইছি, আপনারা যদি মনে করে
যদি মনে করতে পারেন তাহলে হচ্ছে ভালো, নাহলে আমি দেখা দিচ্ছি। দেখেন ডি টু সিএসবি, অর্থাৎ আমরা এই ডি নামক ভেরিয়েবলটাকে সিএসবি আকারে কি করব, বের করে আনবো, এবং ওই সিএসবি যে ফাইলটা, সে ফাইলটার আমরা যে কোনো একটা নাম দিব। ধরা যাক প্রিডিকশন নাম দিলাম। অবশ্যই ফাইলের এক্সটেনশন অ্যাড করতে হবে, এক্সটেনশন ছাড়া কোনো কিছুই হবে না। এই যে দিলাম, দেখেন কিছুক্ষণ পরে যেখানে চলে আসছে predict.csv। এখন এখানে যাবেন, ডাউনলোড করলেন সিএসবি ফাইল, দেখেন আপনারা, সরি এটা একটু পেন দিচ্ছে, চলে আসলো predict.csv। এখানে এটা অন করি, দেখেন এরিয়া প্রাইস, এটা তো থাকবেই কোনটা কোনটা ইয়ে সেগুলো। এই যে এরিয়া প্রাইস, এরিয়া কত, প্রাইস কত, এটা চলে আসছে। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখেন মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো আবিষ্কার হয়েছে হয়তো 20 বছর 30 বছর আগে, বাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিন্তু আমরা ইনহেরেন্টলি কিন্তু আমরা আমাদের আধুনিকায়ন যখন শুরু হয়েছে বা আধুনিকায়নের আগ থেকে কিন্তু এটা হয়ে হয়ে আসতেছে, জিনিসটা কিন্তু হয়ে আসতেছে, এটা আমাদের ইনবিল্ট ভাবে আছে। আমরা ট্রেন করাই কাজ করে, ডগকে আমরা ট্রেন করাই, তারপরে ডগ কি করে সেই অনুসারে কাজ কাজ করে। ঠিক আছে, ইনবিল্ট ভাবে কিন্তু হচ্ছে যে আমাদের জিনিসগুলো কিন্তু ইনহেরেন্টলি অনেক আগের থেকেই ছিল। এখন জাস্ট এটাকে হচ্ছে আমরা একটু ধরেন গোছানো ভাবে জিনিসগুলো দেখতেছি, একটু গোছানো ভাবে পড়তেছি, আর একটু মেশিন কিভাবে একটু বেস্ট ভাবে লার্ন করানো যায় সেটা আমরা শিখতেছি। আসলে হচ্ছে মেশিন লার্নিং হচ্ছে যে একটা টুলস, আপনাদের আগেও বলছি মেশিন লার্নিং হচ্ছে একটা টুলস। মেশিন লার্নিং দিয়ে আপনি পাওয়ার সেক্টরে কাজ করতে পারবেন, মেশিন লার্নিং দিয়ে আপনি ইমেজ প্রসেসিং এর কাজ করতে পারবেন, ডাটা এর কাজ তো করতে পারবেনই। আপনার ধরেন মেশিন লার্নিং দিয়ে হচ্ছে ধরেন আপনি কমিউনিকেশনের কাজ করতে পারবেন, তারপরে আপনি অ্যান্টেনা রিলেটেড কাজগুলো করতে পারবেন, তারপরে আপনি ধরেন অপটিক্স রিলেটেড কাজগুলো আপনি করতে পারবেন। কোনো সমস্যা নেই মেশিন লার্নিং এর এটা দিয়ে সবকিছু আপনারা করতে পারবেন। তো আমরা এখন 2 মিনিটের একটা 2 মিনিট না, আমরা এখন 5 মিনিট একটা ব্রেক দিব, 5 মিনিট একটা ব্রেক দিব ইনশাল্লাহ। ব্রেকের পরে 5 মিনিট ব্রেকের পরে আমরা আবার ক্লাসে জয়েন করব। সেকেন্ড পোর্শনে হচ্ছে আমরা যেটা পড়বো এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। এখন দেখলাম আমরা একটার কলাম একটা মানে একটা ইনপুট একটা আউটপুট নিয়ে আমরা কাজ করছি। এরপরে আমরা মাল্টিপল ইনপুট এবং সিঙ্গেল আউটপুট নিয়ে আমরা কাজ করব, মাল্টিপল ইনপুট আর সিম্পল আউটপুট নিয়ে আমরা কাজ করব। এরপরে প্রবাবলি আর 15 থেকে 20 মিনিটের মতো একটা ক্লাস হবে। 5 মিনিট ব্রেক দিতে হচ্ছে কারণ আমার এটা পেইড ভার্সন না, আসলে পেইড ভার্সনটা আমি আসলে কিনতে পারি নাই। ডলার তো আমার ওরকম কোনো কার্ড নাই কিনার। আর তো আমরা 5 মিনিট পরে এটাতে জয়েন করতেছি আবার ইয়েটাতে। তো আমরা আবার শুরু করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এর আগে লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথা বলছিলাম। এখন আমরা এমন হতে পারে না যে একটা বাসা, সেই বাসাকে সেই বাসার দামটা কিসের উপর ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে শুধু এরিয়ার উপর না, এরিয়ার পাশাপাশি সেখানে কয়টা বেডরুম আছে এবং সে বাসাটা কত বছরের পুরনো সেটার উপর ডিপেন্ড করছে। ধরা যাক বেডরুম বাড়লে বাসার প্রাইসটা বাড়বে, এরিয়া বাড়লে, স্কোয়ার মিটার এরিয়া বাড়লে বাসার প্রাইসটা বাড়বে, এবং বাসাটা যদি পুরনো হয় তাহলে কিন্তু প্রাইসটা কমে যাবে, নতুন হলে কি হবে, প্রাইসটা বাড়ে যাবে। তো এখন প্রাইস নির্ণয়ের জন্য আমরা আরো 3টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে পাইলাম। সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে যে আপনার এরিয়া, বেডরুম, এইজ, যেটার উপর ডিপেন্ড করে আমরা কি প্রাইসটাকে নির্ণয় করব। তো সেরকম একটা মাল্টিলিনিয়ার একটা ডাটা সেট আমরা বানাইছি। দেখেন এরিয়া,
বেডরুম এখানে ইচ্ছা করে একটা জায়গা আমরা ব্ল্যাঙ্ক রাখছি, যদি কোনো কারণে এমন হইতে পারে না যে এগুলো কিন্তু ডাটা এন্ট্রি করতে মানুষকে দিয়ে এন্ট্রি করা, ডাটা এন্ট্রিগুলো আপনাদের আউটসোর্সিং যারা করেন ওকে ডাটা এন্ট্রি একটা ইয়ে আছে, ডাটা এন্ট্রির কাজটাও মানুষই করে। ধরা যাক কোনো কারণে কেউ ভুল করে এই জায়গাতে বেডরুমটা ইনপুট দিতে আপনার মনে নেই, যেহেতু 1-2 লাখ ডাটা, 1-2 ডাটা মিসিং থাকতেই পারে, এবং সেই বাসাটা কত বছর পুরনো সেটারও একটা ইনফরমেশন দেওয়া আছে। তো সেটার উপর বেস করে আপনি এখানে কি সরি প্রাইসটা আপনি কি আইডেন্টিফাই করবেন। এখন দেখেন, তো এরকম কোনো একটা ডাটার জন্য আপনি মাল্টিলিনিয়ার ইউজ করতে পারেন। তো মাল্টিলিনিয়ারের ম্যাথমেটিক্সটা কি আপনারা বুঝবেন খুব ইজি, যদি আগেরই এটা যেহেতু আমরা আচ্ছা, তো আমরা এরকম একটা আবার যদি একটু বলি, আমরা এরকম একটা ডাটা টেবিল ক্রিয়েট করছি, যে ডাটা টেবিলে একটা বাসার প্রাইসটা 3টা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। বাসাটা এরিয়া কতটুকু, সেখানে কয়টা বেডরুম আছে, এবং বাসাটা কত বছরের পুরাতন বা এইজ। যত পুরনো হবে বাসার প্রাইস তত কমবে, যত নতুন হবে প্রাইস তত বাড়বে। বেডরুম সংখ্যা বাড়লে তার সেই অনুপাতে প্রাইসও বাড়বে, এবং স্কোয়ার ফিট এরিয়া বাড়লে তো আমরা আগেই দেখছি প্রাইসটা বাড়ে। এখন দেখেন এখানে ইচ্ছা করে আমরা একটা সেগমেন্ট খালি খালি রাখলাম। কেন খালি রাখলাম? ধরা যাক ডাটা এন্ট্রিগুলো কিন্তু হিউম্যান এন্ট্রি করে, হিউম্যান এন্ট্রি করার সময় ধরা যাক ভুল কমে একটা ডাটা সে লেখে নেই, এখন সে তো আপনাকে ডাটাটি এটা দিয়েই দিল। এখানে এরকম যদি টুকটাক 1-2 লাখটা ডাটার মধ্যে যদি কয়েকটা ডাটা মিসিং থাকে, তো সে মিসিং গুলো কিভাবে হ্যান্ডেল করবেন, মানে প্রতিদিন কিছু না কিছু ডাটা হ্যান্ডেলিং টেকনিক আমরা জানেন, মানে একটা একটা করে শিখবো। প্রতিদিনই আমরা কিছু না কিছু ডাটা হ্যান্ডেলিং আমরা শিখবো। যেমন আজকে শিখবো কিভাবে আমরা নাল ভ্যালুকে হ্যান্ডেলিং করব, এই যে নাল ভ্যালু হ্যান্ডেল করবো আমরা, সেটা আজকে একটু শিখবো আমরা। তো আমরা এই ডাটা টেবিলটা ক্রিয়েট করলাম, এবং এই ডাটা টেবিলটা আমরা আগের মতো সেই বেসে গিয়ে সিএসবি আকারে কাজ করব। এক্সেল থেকে সিএসবি নিয়ে কাজ করা সোজা, কারণ সিএসবি এর কমান্ডগুলো দেওয়াই থাকে। যে সিএসবি নিয়ে আমরা সেভ করলাম, সিএসবি দিয়ে সেভ করার পরে সিএসবি ডিওএস, তখন এরকম একটা ফোল্ডার আপনারা পাবেন। আচ্ছা, তো এইবার এরকম মাল্টিলিনিয়ার রিগ্রেশনের সময় এটার পিছনে ম্যাথমেটিক্সটা কি হয় সেটা যদি আপনাদেরকে একটু বলি। দেখেন কোথায়, এই তো, হ্যাঁ, আগে যেটা ছিল সেটা হচ্ছে যে আসতেছে না কেন, এই তো, আগে যেটা ছিল সেটা হচ্ছে y is equal to mx plus c। এখন দেখেন যেহেতু ইনপুট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের 3টা, এরিয়া, বেডরুম, এইজ, এবং এটার জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রাইস বা হচ্ছে কি y। আগে ছিল একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, এখন আমাদের ডিপেন্ডেন্সি একটা, ইন্ডিপেন্ডেন্সি 3টা, আর ইন্টারসেপ্ট অংশ তো সরলরেখার ইকুয়েশন রিগ্রেশন এটা থাকবেই মাস্ট। তাহলে দেখেন প্রতিটি ইন্ডিপেন্ডেন্টের জন্য একটা একটা x1 x2 x3। ধরা যাক প্রথম x1টা হচ্ছে আমাদের এরিয়া x1, পরের x2টা হচ্ছে আমাদের বেডরুম, এরপরে যে xটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের x3, সেটা হচ্ছে আমাদের কি এইজ অফ দ্য হাউস, এরপরে হচ্ছে আমাদের কি ঢাল, এরপর হচ্ছে আমাদের ঢাল। এখন আগে একটা নতুন জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ঢালকে আমরা গ্রেডিয়েন্ট বলতে পারি, স্লোপ বলতে পারি, কোএফিসিয়েন্ট বলতে পারি, এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট। আর একটা নতুন জিনিস আপনাদেরকে বলে রাখি, যখন এরকম মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আপনারা কাজ করবেন, তখন এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে বলা হবে এক একটা ফিচার। কেন ফিচার বলা হচ্ছে, মানে এই বৈশিষ্ট্যগুলো উপর ডিপেন্ড করে আমাদের ওয়াই এর ভ্যালুটা নির্ণয় করা হচ্ছে। ধরা যাক একটা কাউ, সে কাউ এর ফিচারটা কি, কাউ হচ্ছে আপনার দুধ দেবে, কাউ এর 2টা কান আছে, কাউ হচ্ছে হাম্বা করে ডাকবে, এগুলো হচ্ছে কাউ এর ফিচার। তেমন ভাবে এই ওয়াইটার বের করার জন্য, হাউসের প্রাইসটা বের করার জন্য এর ফিচারগুলো কি কি ছিল, এরিয়া, বেডরুম, এইজ, এগুলো যখন আপ ডাউন করবে প্রাইসটাও তখন আপ ডাউন করবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা হচ্ছে আমরা এখন আসেন আমরা এই জিনিসটাকে কি করি,
এই জিনিসটাকে আসেন আমরা রিগ্রেশনের মাধ্যমে একটু দেখি। তো আমি আপনাদেরকে আগেই বলছিলাম ডট মডেল দিয়ে যখন দিছেন আপনি সকল ধরনের রিগ্রেশন এখানে কি করছেন, আপলোড করে দিচ্ছেন। আর এখানে যদি টিক চিহ্ন না থাকে তাহলে এখানে টিক চিহ্নের উপরে যদি কোনো না থাকে যদি কানেক্ট লেখা থাকে তাহলে কানেক্টে টিক করে আপনার টিক চিহ্নটা আনতে হবে। আর আপনি দেখবেন এখানে ফাইলগুলো সবগুলো আছে কিনা, যদি না হয় আবার ম্যানুয়ালি এখানে গিয়ে আপনি আপলোড করবেন, সমস্যা নেই। তো আমরা এখন আজকে আমরা এখন দেখব সেটা হচ্ছে আপনার MULTI মাল্টি ভেরিয়েন্ট রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশন মানে সেভারাল ইনপুট থাকবে বা সেভারাল ফিচার থাকবে যেটার জন্য আউটপুট বের করব। তো অবশ্যই যেহেতু আমরা একটু যদি এখানে আসি, যেহেতু আমরা এই ধরনের টেবিল নিয়ে কাজ করব তাহলে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে পান্ডাস, আমাদের ইম্পোর্ট করতে হবে কি পান্ডাস। আর আমরা যদি প্লট দেখতে চাই তাহলে ম্যাট প্লট, যদি দেখতে চাই আর কি ম্যাট প্লট। আর আমরা যেহেতু সেই ডাটাগুলো যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে হচ্ছে আমাদের অবশ্যই নামপাইটাকে এগুলো ইম্পোর্ট করতে, এগুলো হচ্ছে আপনারা কোথাও লিখে রাখবেন বা আমার কাজ করতে করতে মুখস্থ হয়ে যেতে পারে, কোনো পেন নেই। এটার সময় ইম্পোর্ট করে দিলেন। এটা দেখেন আমি একবার শুরুতে ইম্পোর্ট করছি, আবার ইম্পোর্ট করছি, কারণ অনেক সময় কি হয় কোল্যাব যেহেতু ক্লাউড বেস, তো অনেক সময় কি হয় ক্লাউডের সাথে ডিসকানেক্ট হয়ে গেলে আগের ইম্পোর্টগুলো চলে যেতে পারে। তো সেই জন্য আমি আবার এটাকে ইয়ে করলাম। এখন আমি যে সিএসভি ফাইলটা বানাইছিলাম মাল্টিলিনিয়ার রিগ্রেশনের জন্য, এই যে উপরটা সিএসভি ফাইল, নিচেরটা হচ্ছে এক্সেল ফাইল। সিএসভি ফাইলের মধ্যে একটা এ আছে, দেখেন ছোট করে একটা এ দেওয়া আছে ফাইলের ছবির গায়ে। এই যে মাল্টিলিনিয়ার আমি লিখে রাখছিলাম সেলফ প্রাইস দিয়ে। আচ্ছা এটা আমি এখানে ইম্পোর্ট করলাম, এই যে সেল সিএসভি। আচ্ছা এবার ইম্পোর্ট হয় কিনা, হয়েছে কিনা ঠিক মতো আমরা একটু চেক করে দেখি। একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলের ভিতরে এই ফোল্ডারটাকে আমি সেভ করব। এখন যেহেতু এটা একটা এক্সেল ফাইল বা টেবিল জাতীয় ফাইল, তাহলে আমরা পান্ডাস পিডিটাকে আনবো, পাশাপাশি এটা একটা সিএসভি ফাইল, তাহলে হচ্ছে আমরা সেই সিএসভিটাকে আমরা লিখবো। এবার এবার কি করতে হবে, এই ফাইলের পাথটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। এখন এই কেএফটাকে আমরা রিড করাই, দেখেন আমার চলে আসছে। এখন দেখেন এই জায়গাতে আমরা ব্ল্যাঙ্ক রাখছিলাম, সেখানে এন জিনিসটা চলে আসছে। এখন ধরেন আপনি আপনি একজন ডাটা সায়েন্টিস্ট, আপনি বসলেন যে দেখলেন যে এখানে একটা ফাঁকা জায়গা বা এন আছে বা এখানে কোনো একটা ভ্যালু ইনপুট দেওয়া হয়নি, তখন আপনার প্রথম কাজ হবে আপনাকে নাল ভ্যালুকে কিভাবে আপনার ফিল আপ করতে হয় সেটা ইয়ে করা। এখন নাল ভ্যালু ফিল আপের আজকে একটা মেথড দেখাবো, সেটা হচ্ছে মিডিয়ান মেথড। মানে সেখানে আপনি মিডিয়ানটাকে আপনি ইম্পোর্ট করে দিবেন। যেমন মিডিয়ানটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, সেখানে আমরা ইম্পোর্ট ম্যাথ করব, ঠিক আছে। ইম্পোর্ট ম্যাথ করলাম, এখন একটা ভেরিয়েবল কল করলাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে মিডিয়ান, ঠিক আছে। এখানে এই ম্যাথ ফাংশনটাকে আমরা আনবো এবং সেখানে ফ্লোর নামক একটা ফাংশনকে লিখবো, লেখার পর আমরা এটা দিলাম। এখন আমাদের ডাটাটা সেভ আছে কোথায়, কেএফ নামক কেএফ নামক ভেরিয়েবলে। এখন কেএফ ভেরিয়েবলের কোন কলামে আমাদের সমস্যা, মানে কেএফ যে ভেরিয়েবল যে ডাটা সেটটা আছে, কেএফ ভেরিয়েবলের ভিতরে যে ডাটা সেটটা আছে, এখানে কোন ভেরিয়েবলে আমাদের কোন কলামে আমাদের সমস্যা, বেডরুম নামক কলামে আমাদের সমস্যা। তাহলে ডট দিলাম বেডরুমস, বানান ঠিক মতো লিখিয়ে, এই যে এটার মতো হইতে হবে বানানটা, কলামের এই নামের বরাবর হতে হবে, বেডরুমস কমা মিডিয়ান। মানে আমরা চাচ্ছি যে এখানে যতগুলো ভ্যালু আছে, যেগুলো ভ্যালিড ভ্যালু, সেই ভ্যালিড ভ্যালুগুলো থেকে একটা মিডিয়ান বা মধ্যক মান কম্পিউটার ক্যালকুলেশন করবে এবং এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে ওই মধ্যক মানটাকে সে বসায় দিবে। হইতে পারে আপনি গড় ভ্যালু বা মিন ভ্যালুকেও বসাতে পারেন, হতে পারে আপনি পুরো কলামটাকে বাদ দিয়ে পুরো রোটাকে আপনি বাদ দিয়ে ফেলতে পারেন। এখন যখন অনেকগুলো ডাটা হবে তখন একটা রো বাদ দিলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যেহেতু ডাটা কম, তাহলে একটা রো বাদ দিলে এখানে কি হবে, কার্ভ ফিটিংটা যে অ্যাকুরেসি সেটা হচ্ছে কমে যাবে। তো আজকে আমরা
মিডিয়ানের মাধ্যমে কিভাবে ফিল নাল করে সেটা দেখব। অন্য কোনো ইয়েতে আমরা আরো অন্য কিভাবে মিনের মাধ্যমে বা ডাটাগুলো চেক করে কিভাবে আমরা লিখতে হয় সেটা হচ্ছে আমরা দেখব। তো আজকে যেহেতু বেডরুমের এই জিনিসটা যেহেতু ধরেন মিন ভ্যালু দিলে কিন্তু এটা একটা পয়েন্টে মান চলে আসবে, দশমিকে মান চলে আসবে। তো সেই জন্য মিডিয়ান নেওয়াটাই আমার বেস্ট মনে হয়েছে। এই জন্য আমি কি মিডিয়ান ভ্যালুটাই নিছি। এখন এই বেডরুম এই কলামকে ম্যাথমেটিক্যালি মিডিয়ান করলে মান যেটা আসে সেটা হলো 3। মানে অ্যাভারেজে প্রত্যেকটা বাসাতে 3টার মতো করে প্রায় নিয়ার অ্যাবাউট বেড আছে অ্যাভারেজ। একটা কাজ করি, আমরা এই মেইন ভ্যালুটাকে এই নালের জায়গায় বসাই দিই। ঠিক আছে, মেইন ভ্যালুটাকে আমরা কি করি, নালের জায়গায় বসাই দিই। আর আমাদের ডাটাটা কোন ভ্যারিয়েবলের ভিতর সেভ আছে দেখেন, কে এফ এর ভিতর সেভ আছে। তাহলে অবশ্যই আমাদেরকে কে এফ নিয়ে কাজ করতে হবে। কে এফ ডট কোন কলামের ভিতর সেভ আছে, বেডরুমস নামক যে কলামটা, সেই কলামের ভিতরেই তো আমরা অপারেশন করব নাকি, সেটা আপনাকে স্পেসিফিকলি বলে দিতে হবে। সেখানে আমরা কি কাজ করব, সেখানে আমরা কাজ করব এই যে kf ডট বেডরুমস ডট, মানে এটা হচ্ছে যে আপনার কি, এটা হচ্ছে আপনি নতুন যে কলামটা বানাবেন সেই কলামের বেডরুমটাকে সে আপডেট করতেছে। কি দিয়ে আপডেট করতেছে, এই যে আগের এই যে মিডিয়ান এই জিনিসটা দিয়ে সে কি করতেছে, আপডেট করতেছে। এই জন্য এখানে দুইবার লেখা হয়েছে। বুঝতে পারছেন, আবার কনফিউজ হবেন না। এখন আমরা কি করব, নাল ভ্যালুটাকে ফিল আপ করবো। ফিল নাল কি দ্বারা ফিল আপ করবো, আমরা এই ভেরিয়েবলটা বা সরি বলে এখানে একটু টিপ পড়ে গেছে, আমরা এই ভেরিয়েবলটা দ্বারা ফিল আপ করবো। ঠিক আছে, তাই আবার একটা খাঁচা, আমরা এই ভেরিয়েবল দ্বারা অর্থাৎ এই মিডিয়ানের মান 3 দ্বারা হচ্ছে আমরা এই বেডরুমের নাল জায়গাটায় কি করব, ফিল আপ করবো। এখন এখন আমাদের আপডেটেড কেএফ এর মানটা কত হবে একটু যদি আমরা দেখতে চাই, দেখেন আগে এখানে ছিল, আগে কেএফ এর মান ছিল নান, এখন কেএফ এর মান মিডিয়ান ভ্যালু দ্বারা ফিল আপ হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এই টেবিলটাকে রিগ্রেশন মডেলে আবার একটু ফেলি। ধর আমরা এখানে বেস ফিট কার্ভটাকে আমরা খুঁজে বের করব। তো একটা ভেরিয়েবল, আচ্ছা এখানে ভেরিয়েবল হবে না, এটা হবে যে একটা অবজেক্ট আমি ডিক্লেয়ার করলাম। অবজেক্টটা অবশ্যই আমরা একটু আপনাদেরকে এটা একটু আবার একটু নিয়ে আসি এখান থেকে, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। কোথায় কোথায় কোথায়, এই তো, এটা একটু নিয়ে আসি তাহলে আপনাদেরকে বলতে একটু আমার সুবিধা হবে। আচ্ছা দেখেন, তো আমরা এখানে এই লিনিয়ার মডেলটাকে আবার আমরা লিনিয়ার মডেলে কাজ করব। তো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট নাম দিলাম আর আর, এবং সেখানে এই লিনিয়ার মডেলটা সেখানের মধ্যে কাজ করবে। লিনিয়ার মডেলের কোন ডিএটা আমাদেরকে নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন নিয়ে আমাদের কাজ করতে হবে। এই যে লিনিয়ার রিগ্রেশন আমরা লিখলাম। এখন আমাদের এই টেবিলটাকে আমাদের ফিট করতে হবে। কিসের মধ্যে ফিট করতে হবে, এই যে আমরা যে ইম্পোর্ট করলাম আর আর ভেরিয়েবল ক্লাসের অবজেক্টের ভিতরে, এই অবজেক্টের ভিতরে আমাদের কি করতে হবে, ফিট করতে হবে। তাহলে যেখানে মধ্যে ফিট করতে হবে আপনি প্রথমে লিখবেন সেটা, এরপরে ডট দিয়ে ফিট নামক একটা কমান্ড লিখবেন। এবার ফিট কমান্ডের ভেতরে সবকিছু থাকবে। এখন আপনি কি কে ফিট করতে চাচ্ছেন, আপনি এই টেবিলটাকে ফিট করতে চাচ্ছেন। এখন এই টেবিলটা কোন ভেরিয়েবলের আন্ডারে আপনি স্টোর করছেন, কেএফ এর আন্ডারে, তাহলে আপনি লিখবেন কেএফ। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আগেই বলছিলাম যেগুলো যেগুলো আপনার ইন্ডিপেন্ডেন্ট সেগুলোকে আপনি অবশ্যই অ্যারের ভেতরে আপনাকে লিখতে হবে। অ্যারের ভেতরে কি ছিল, আমাদের শুরুতে হচ্ছে এরিয়া, এরপরে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরেকটা ছিল যে আপনাদের
বেডরুমস। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আরেকটাও ছিল প্রাইস, ঠিক আছে, সরি প্রাইস না, এইজ, সরি এইজ, ভুল বলছি, এইজ। এখন এইজ প্রাইস গেল। এখন আরেকটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে আপনার অ্যারের ভিতরে আর লেখা লাগবে না, এটা নর্মালি লিখলেই হবে, প্রাইস। তো আমাদের দেখি কাপটা ফিট হয়েছে কিনা। এই তো ফিট হয়ে গেছে কাপটা। একটু দাঁড়ান, একটা জিনিস একটু চেক করি। ওকে, আচ্ছা, তো আমাদের এটা ফিট করা হয়ে গেছে। এই দেখেন লিনিয়ার রিগ্রেশন। দেখেন, যদি কোনো কারণে আপনি এমন কোনো ম্যাথমেটিক্যাল মডেল নিয়ে কাজ করবেন যে ম্যাথমেটিক্যাল মডেলটা এই সাইকিট লার্নে নাই, তখন আপনাদেরকে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ম্যানুয়ালি কোডিং করে লিখে আনতে হবে। এগুলো অনেক হাই এবং টাফ কাজ, যারা অনেক কম্পিটিটিভ প্রোগ্রামার, অনেক হাই লেভেলে কাজ করে, এটা ওদের কাজ এটা। তো আমরা এখানে সরাসরি এই দুইটা লাইনের মাধ্যমে লিনিয়ার রিগ্রেশনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই কোল্যাব ইন্টারফেসে আপলোড করে দিছি। এই জিনিসটা আমাদেরকে ফ্রিতে যে ওয়েবসাইট বা যে কোম্পানি আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে আমাদের সাইকিট লার্ন। আমাদের পাইথনের জন্য আমরা শিখব, পাইথনের জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে এটা W3 স্কুল। আর মেশিন লার্নিং এর জন্য এখানে দেখেন সব ধরনের কোডিং আছে। আমরা এখানে পাইথনে গিয়ে পাইথনে এটা মানে দেখা যাবে স্ট্রাকচার মুখস্থ করা লাগবে না আপনাদেরকে, জাস্ট অ্যালগরিদমগুলো বুঝলেই হবে। পরে কাজ করতে করতে একসময় দেখবেন আপনার আর বারবার নেটে ঢোকা লাগতেছে, আপনি নিজে করতে। এখানেও দেখেন এই লিনিয়ার মডেল, সরি লিনিয়ার মডেল, এই জিনিসগুলো এখন খুব একটা বদার হওয়ার দরকার নাই। আমরা যখন মেশিন লার্নিং যেগুলো শেষ করব তখন ইনশাল্লাহ আপনারা এগুলো ঢুকলে এখানে দেখলে বুঝবেন কোনটা কিভাবে কাজ করতেছে, কখন কিরকম। দেখেন রিগ্রেশন বলছিলাম, দেখেন রিজিড, ল্যাসো, তারপর অনেক ধরনের রিগ্রেশন আছে। আচ্ছা, তো আমরা আগে যে ফিরে আসি। তো এখানে আমরা মডেলটাকে আমরা ফিট করলাম, মানে মডেলটাকে আমরা ট্রেন করলাম। এখন মডেলটাকে ট্রেন করানোর পরে আমরা চলেন মডেলের ঢাল, মানে আমাদের কোএফিসিয়েন্ট M1 M2 M3, এই যে এখানের এই যে এখানে যদি একটু আসি, এই যে এই M1 M2 M3 এটা আমরা বের করি। আসেন, তো বের করার জন্য আমরা কি লিখছিলাম আগের ইয়েতে মনে আছে? এটা হচ্ছে আমরা কোফ, COEF, কোফ লিখছিলাম। তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে আর কোএফিসিয়েন্ট এত। তাহলে আমাদের এখানে তিনটে আসবে, M1 M2 M3 চলে আসছে। এরপর যে আমাদের ইন্টারসেপ্ট কিন্তু একটাই থাকে, .int CPT ইন্টারসেপ্ট। এই যে আসলো, এই যে ইন্টারসেপ্টটা আমাদের চলে আসলো। এখন ধরেন আমরা চাচ্ছি যে আমরা একটা বাসা করব, আমরা একটা বাসা চাচ্ছি, সেই বাসাটা হচ্ছে আমাদের 3000-এর মধ্যে হইলেই হবে। আর আমাদের মেম্বারদের জন্য টোটাল 3টা বেডের বাসা লাগবে, এবং এটা নিয়ার অ্যাবাউট 20 বছর পুরনো হইলেও টলারেবল, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, 20 বছর ধরেই সমস্যা নেই, 20 বছর সমস্যা নেই। এখন এটা যদি আপনি রান দেন, এখানে একটা ইরর দেখাবে। দেখেন কেন ইরর দেখাবে, এটা একটু আপনারা অ্যানালাইসিস করবেন, নিজে অ্যানালাইজ করে ট্রাই করবেন। ভিডিওটা একটু পজ করবেন, এই জায়গায় পজ করে তারপরে আমার কথাটা শুনবেন। যারা ভিডিও রেকর্ডেড দেখবেন তাদের কথা বলতেছি। এখানে যেটা হয়েছে সেখানে হচ্ছে, দেখেন আপনি এখানে 3টা ভ্যালু দিবেন। 3টা ভ্যালু কিন্তু এভাবে অ্যাসাইন করা যায় না, হয়তো আপনাকে অ্যারে হিসেবে অ্যাসাইন করতে হবে, না হয় আপনাকে অ্যারে যদি হিসেবে অ্যাসাইন করতে না চান, আপনাকে 3টা ভেরিয়েবল আলাদা ডিক্লেয়ার করে অ্যাসাইন করতে হবে। তো এখানে যেহেতু একটা ডাটা টেবিলের ভিতরে, তাই আপনাকে 3টা ভ্যালু আলাদা করে ডিক্লেয়ার করার কোনো প্রবাবিলিটি হচ্ছে আপনার, সম্ভাবনা হচ্ছে আপনার নাই, বা করা যাবে না। তো আপনাকে একটা সলিউশন সেটা হচ্ছে অ্যারে হিসেবে। তো আমরা এটা দেখছি, এটা হচ্ছে এমন এক ধরনের একটা ডাটা টেবিল যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থওয়ালা, অর্থাৎ এটা 2D একটা ডাটা টেবিল। তাহলে আপনাকে 2D অ্যারে ডিক্লেয়ার করতে হবে
অ্যারের বিষয়গুলো আমরা লাস্ট ক্লাস এবং তার আগের ক্লাসে কিংবা নামপায়ের ক্লাসে আপনাদেরকে দেখাইছি বেসিক জিনিসগুলো। তো 2D অ্যারের জন্য দুইটা থার্ড ব্র্যাকেট দিবেন। এখন দেখেন চলে আসছে, দেখেন হাউসের প্রাইস চলে আসছে, দেখছেন? আর এবার ধরেন আপনি 10 বছর আগে নিলেও সমস্যা নেই, 2 বেড, আচ্ছা 4 বেড নেই, সমস্যা নেই, 2 বেড 3 বেড 4 বেড যাই নেন, তারা নেই, দিলেন, সমস্যা নেই। এবার আপনি ভেরিয়েবল যাই দেন, দিবে। এখন একটা মজার জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা বলে আমরা আমাদের আজকের ক্লাসটা মোটামুটি এন্ড করার ট্রাই করব। মজার জিনিসটা হচ্ছে আপনি এই যে আনসারটা পাইলেন, এই আনসারের মধ্যে যখন আমি ইরোর নিয়ে ক্লাস নিব, দেখবেন তারপর আপনারা বুঝতে পারবেন যে এই আনসারের মধ্যে অনেক বড় ইরোর আছে। কেন ইরোরটা আছে? ইরোর থাকা একটা অন্যতম কারণ হচ্ছে এখানে ডাটা অনেক কম। তাই মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, এই মেশিন লার্নিং ডিপ লার্নিংকে আপনি যখন প্রোডাক্টিভ পারপাসে ইউজ করবেন, এটা নিয়ে যখন আপনি রিসার্চের কাজে ইউজ করবেন, ধরা যাক আপনি একটি অ্যান্টেনা, তো আমরা অনেকেই এই অ্যান্টেনা মানে পড়বো বা আমরা পড়ছি অ্যান্টেনার ডিজাইন করা। এখন ওই অ্যান্টেনার ডিজাইনে অনেক ধরনের প্যারামিটার থাকে। ধরেন কিছু কিছু সার্টেন প্যারামিটার জন্য অ্যান্টেনা, ধরেন হাইট, অ্যান্টেনা ওয়েট, অ্যান্টেনা হচ্ছে অ্যাপারচারের ইয়েগুলো, তারপর অ্যান্টেনা যেমন অনেক ধরনের বিষয় আছে। তো সেই প্যারামিটারের উপর বেস করে ধরা যাক আমরা একটা অ্যান্টেনা ডিজাইন করতে চাচ্ছি, যে হাইট এত হইলে, ওয়েট এত হইলে, লেন্থ এত হইলে, উইথ এত হইলে অ্যান্টেনাটা এই শেপের হবে, মানে অ্যান্টেনা ধরেন হর্ন টাইপ হবে, অ্যান্টেনা ধরেন আরো অনেক ধরনের অ্যান্টেনা আছে না, যে ইয়াগি উদা অ্যান্টেনা, এই ধরনের অ্যান্টেনা হবে। তো আপনি যত বেশি ডাটা দিয়ে আপনি কম্পিউটারকে ট্রেন করতে পারবেন, কম্পিউটার তত ভালো আপনাকে অ্যান্টেনা, কোন ধরনের অ্যান্টেনা ইউজ করবেন সেটা তত এক্সাক্ট আপনাকে বলতে পারবে। তেমনি একইভাবে আপনি যখন হাউস প্রাইসটাকে অ্যানালাইজ করতে চাবেন, আপনি যত বেশি এরিয়া, বেডরুম এবং এই জলা ডাটা এবং তার করসপন্ডিং প্রাইস যত বেশি দিতে পারবেন কম্পিউটারটা, তত ভালো মডেল আপনাদেরকে বানাই দিবে। যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের যে ওয়েদার ফোরকাস্ট আছে, সে ওয়েদার ফোরকাস্টটা কিভাবে বানানো হয় সেটা হচ্ছে আপনার নিয়ার অ্যাবাউট 60 থেকে 70 বছর বা তারও বেশি বছরের প্রতিদিনের বাতাসের আর্দ্রতা, টেম্পারেচার, তারপরে হচ্ছে যে আপনাদের আরো অনেক ফ্যাক্টর, তারপর হচ্ছে যে ওগুলোকে কি করে একটা এক্সেল শিটের মাধ্যমে ওরা কি করছে, প্রেজেন্ট করছে, এবং সেই শিট থেকে কি করে সে কম্পিউটারকে ট্রেন করে। ধরা যাক আপনি কম্পিউটারকে এমনভাবে ডাটা দিল যে 30°C এবং বাতাসের আর্দ্রতা 50-এর উপর এবং আরো কিছু এরকম কিছু বৈশিষ্ট্য থাকলে তুমি বলো এখন গরমকাল, বা ধরেন টেম্পারেচার হচ্ছে যে 20, বাতাসের আর্দ্রতা অনেক বেশি, নিয়ার অ্যাবাউট 80 থেকে 90, এবং বাতাসের প্রবাহ অনেক বেশি, তখন তুমি বলো যে কি, তুমি কম্পিউটার প্রেডিক্ট করে বলো যে বৃষ্টি হওয়ার একটা প্রবাবিলিটি আছে। তার মানে কি বুঝতে পারছেন? 20 থেকে 30 বছর, 50 বছর, 60 বছর এতগুলো ডাটা নিয়ে কি একটা মডেলকে ট্রেন করলে তখন সেই মডেলটা 80% কিংবা তারও কম, ধরা যাক 75 থেকে 80% সে অ্যাকুরেটলি ডাটা বলতে পারবে। দেখা যাক অনেক সময় গুগলে অনেক সময় বলে বৃষ্টি হবে কিন্তু কোনো বৃষ্টি নেই। তারপরে গুগলে অনেক সময় বলে যে আপনার কি রোদ হবে, কিন্তু আপনার যাই দেখছেন যে ওখানে বৃষ্টি পড়তেছে। এরকম ভুল হয়। তো এরকম না যে আপনি অনেক ডাটা দিলেন একদম 100% অ্যাকুরেসি দিবে, এমন কোনো মেশিন পৃথিবীতে এখন আবিষ্কার হয়নি। কর্মদক্ষতা অঙ্ক যখন আমরা করছি তখন কি দেখছি, এরকম কোনো মেশিন পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই যে 100% অ্যাকুরেসি নিয়ে কাজ করতে পারে। তেমনভাবে মেশিন লার্নিং ও সেম একটা ইয়ে। তো মেশিন লার্নিং ডিপ লার্নিং এর যে পেপারগুলো হয়, সেই পেপারের একটা অন্যতম ইয়ে থাকে যে ধরেন আগে একজন একটা কাজ করছে, আগে ধরেন সে একটা কাজ করলো, এখন সেই কাজের অ্যাকুরেসি আসছে ধরেন 97%।
এখন আপনি যদি সে কাজের অ্যাকুরেসি 98% করিয়ে আনতে পারেন সঠিকভাবে, তখন আপনার এটা একটা ইউনিক কাজ হিসেবে ধরে নেওয়া হবে। তখন আপনি পেপারটা পাবলিশ করতে পারবেন। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে যে আপনার এই সেক্টরে একটা ধরেন ইজিয়েস্ট একটা মানে কোনো করা লাগবে না। আপনি যদি ভালো কাজ টাজ পারেন টুকটাক, এরপরে আপনি যদি কোনোভাবে এটাকে ইমপ্রুভ করতে পারেন, বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করি। ধরা যাক যে প্রথম মডেলটা বানাইছে 97% অ্যাকুরেসি পাইছে, সে এই যে ফিল নালটাকে, এই যে আমাদের ফিল নালটা কোথায় যদি আমরা দেখি, এই ফিল নালের এই জায়গাটাতে সে মিন নিয়ে কাজ করছে, সে কারণে তার অ্যাকুরেসি আসছে। সে এখানে মিনের ভ্যালুটাকে বসাইছে এবং তার অ্যাকুরেসি আসছে কত পার্সেন্ট? অ্যাকুরেসি আসছে তার 97%। এখন আপনি দেখলেন আপনি নতুন একটা মেথড ইউজ করলেন, সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান দিয়ে কাজ করলেন, মিডিয়াল দিয়ে কাজ করে দেখলেন যে আপনার অ্যাকুরেসি আসছে 98%। তখন সেটা যদি আপনি দেন, আপনার কাজ যদি ভালো হয়, পেপারটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা আছে। মানে এটাতে আমি একটা ইজিয়েস্ট উদাহরণ দিলাম, জিনিসগুলো প্র্যাকটিক্যালি আরো অনেক হার্ড, আরো অনেক টাফ। আজকের ক্লাসটা দেখে হয়তো বুঝতে পারছেন আমরা মেশিন লার্নিং এর ভিতরে আসলে ঢুকে গেছি। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ভিডিওগুলো একবার না বুঝলে 2 বার 3 বার 4 বার 5 বার করে দেখবেন। আমি খুবই ইজি ডাটা সেট নিয়ে স্টার্ট করছি। তো নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো ম্যাথমেটিক্যাল ইয়েতে যাব, এবং তার আগে আমরা কিছু থিওরি, কিভাবে পারফরম্যান্স, কিভাবে অ্যাকুরেসি চেক করতে হয়, সেগুলো বিষয় নিয়ে একটা আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো ক্লাস এতটুকু।